আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ডেমো ক্লাসে যোগ দেওয়ার জন্য। ডিজাইন হাবের পক্ষ থেকে আমি কোর্স ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার বাঁধন বিশ্বাস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতি মাসে আমরা বিল্ডিং ইলেকট্রিক্যাল এবং সাবস্টেশন ডিজাইনের উপরে একটা করে কোর্স অফার করে থাকি। তো নরমালি দেখা যায় যে প্রতিটা কোর্সের শুরুতেই আমরা একটা করে ফ্রি সেমিনার আয়োজন করে থাকি। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ফ্রি সেমিনার। আমরা আমাদের ফ্রি সেমিনার বলেন কিংবা আমাদের মেন যে রেগুলার কোর্সটা আমরা অফার করি, দুই জায়গাতে আমাদের মেন ইন্টেনশন যে এক্স্যাক্টলি বাংলাদেশে বিল্ডিং ইলেকট্রিক্যাল সিস্টেম এবং সাবস্টেশনের উপরে এক্স্যাক্টলি কাজের কতটুকু স্কোপ আছে বা এই সেক্টরে আপনার ক্যারিয়ার গড়ার জন্য কি কি গাইডলাইন প্রয়োজন হবে সে সম্পর্কে আমাদের যতটুকু ধারণা আছে বা প্র্যাকটিক্যাল আমরা যে কাজগুলো করেছি সে সম্পর্কে সবাইকে জানানো। আমরা মানে যদি ফ্র্যাঙ্কলি বলি যে কোর্সটা শুরু করার সময় দেখেছি বাংলাদেশে বিল্ডিং ইলেকট্রিক্যাল সাবস্টেশন ডিজাইনের উপর যে কোর্সগুলো থাকে বা নরমালি যেভাবে ব্রিফ করা হয় যে এক্স্যাক্টলি বাংলাদেশের পরিস্থিতি কিন্তু তার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। তো এই সেক্টরে যেহেতু আমরা কমার্শিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং বা ফ্যাক্টরি লেভেলে কাজ করা হয়, সো এক্স্যাক্টলি এই সেক্টরগুলোতে আপনি কিভাবে ক্যারিয়ারটা গড়বেন বা আমাদের কি কি কোড ফলো করতে হয়, বা এক্স্যাক্টলি এই কাজটা নিয়ে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কোনোভাবে আর্নিং করতে পারবেন কিনা, তো এই সমস্ত কিছু নিয়েই বেসিক্যালি আমাদের ফ্রি সেমিনার থাকে। আর যেটা আমাদের রেগুলার কোর্সের মধ্যে আমরা একদম স্টেপ বাই স্টেপ কভার করি যে আপনি নিজে কিভাবে কোন একটা ১০ তলা বা ১৫ তলা কমার্শিয়াল রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ডিজাইন, তারপরে ড্রয়িং, সাবস্টেশন ডিজাইন, ক্যালকুলেশন বা এন্টায়ার কস্ট এস্টিমেট করতে পারবেন। সেটার একদম মানে ধাপে ধাপে যে পদ্ধতিগুলো থাকে সেটা আমরা অনুসরণ করার চেষ্টা করি। তো চলেন আমরা আজকে আমাদের ফ্রি সেমিনারটা শুরু করতে যাই। আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে প্রতিটা ব্যাচে ফ্রি সেমিনারটা ৯ তারিখ বা ১০ তারিখে করে থাকি। যেহেতু এইবার ঈদটা মাঝামাঝি পড়ে গিয়েছে, তো বেশিরভাগ মানুষ আমাদেরকে অনুরোধ করেছিলেন আমরা যেন মেইন কোর্সটা অন্ততপক্ষে ২০ তারিখে পড়া শুরু করি। তো সেইজন্য আমাদের বিল্ডিং ইলেকট্রিক্যাল সাবস্টেশন ডিজাইনের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে ২৩ তারিখে এবং আমাদের আজকে হচ্ছে ফ্রি সেমিনার হতে যাচ্ছে। তো সেমিনারে যাওয়ার আগে আমি নিজের সম্পর্কে একটু বলি। আমি হচ্ছে ইঞ্জিনিয়ার বাঁধন বিশ্বাস। আমি এখন চাকরি করি ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেড বা ডিডিসি তে। ডিডিসি আসলে কনসালটেন্সি ফার্মের দিক থেকে বাংলাদেশের নাম্বার 1। আপনি মেট্রো রেল বলেন, তারপরে রূপপুর পাওয়ার প্ল্যান্ট বলেন। তো এই সমস্ত মেগা প্রজেক্টে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডিডিসি লোকাল কনসালটেন্ট থাকে। আর এর বাইরেও যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সাথে আমি কথা বলতেছি ডিজাইন হাব লিমিটেড। সো ডিজাইন লিমিটেডের মাধ্যমে আমরা বাংলাদেশ নেভির যে বিল্ডিং গুলো থাকে সেখানকার ইলেকট্রিক্যাল সার্ভিসের কনসালটেন্সি করে থাকি। এছাড়াও আমি থাইল্যান্ডে একটা গ্রুপ আছে আর্কিটেক্ট থাইল্যান্ড, সো ওনাদের লোকাল কনসালটেন্ট। আমি আমার এন্টার লাইফে মোটামুটি প্রায় ৫০০টার উপরে বিল্ডিং এর ডিজাইন করে ফেলেছি, সেটা বিভিন্ন টাইপের বিল্ডিং, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল বা এই টাইপের। এখন পর্যন্ত আমি যে কাজটা সবচেয়ে বড় করেছি সেটা হচ্ছে বাংলাদেশ নেভির এখন পর্যন্ত সবচেয়ে লার্জেস্ট নেভাল বেস বিএনএস শেরেবাংলা পটুয়াখালীতে। সেখানে প্রায় ৫০০ একর মতো জমি, ৮০টার উপরে বিল্ডিং। তো আমি আমার এন্টায়ার কোর্সে যেটা করার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি আপনি একতলা বিল্ডিং যদি হাতে পান কিংবা একটা ২০ তলা বিল্ডিং যদি হাতে পান, সেক্ষেত্রে আপনার পলিসিটা কেমন হওয়া প্রয়োজন সেইটা বেসিক্যালি আমাদের কোর্সের অন্যতম একটা উদ্দেশ্য। কারণ আপনি যদি এই সেক্টরে কোনো কাজ করে থাকেন, একটা পর্যায়ে দেখবেন যে অটোক্যাডে লাইট ফ্যান বসানো, সুইচ সকেট বসানো, ক্যাবেল ক্যালকুলেশন খুব বেশি টাফেস্ট কোনো জব না। হয়তো আপনি ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ, ১ বছর প্র্যাকটিস করলে করতে পারবেন। বাট যেইটা আপনার ক্ষেত্রে সবচাইতে টাফেস্ট জব হবে বা যেইটাতে আপনার সবচেয়ে ব্রেইন লাগবে, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিসের ডিজাইন পলিসি সম্পর্কে ভালো করে জানা। যেমন ধরেন আ সামহাউ আপনাদের যারা আমাদের এই কোর্সে জয়েন করবেন বা ডেমো ক্লাস এসেছেন, আমি যদি কাউকে এখন বলি যে লাইক মনে করেন আমি একটা হসপিটাল ডিজাইন করতে যাচ্ছি। হয়তো অনেকেই করতে পারবেন যে হসপিটালের কাজ যদি কখনো করেন। এখন যদি আমি জিজ্ঞাসা করি যে আমি একটা ইউনিভার্সিটির একাডেমিক বিল্ডিং করব। হয়তো কিছু মানুষ দেখবেন যে হয়তো বলবে যে ভাইয়া আমি তো এই টাইপের কাজগুলো কখনো করি নাই, মেবি আমার টাইম লাগবে। আবার সিনারিও এমন হতে পারে যে আমি একটা পুলিশ স্টেশনের ডিজাইন আপনার কাছে দিলাম। তার মানে হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই আমাদের ইলেকট্রিক্যাল লাইটস, ফ্যান বা এই টাইপের জিনিসগুলো লাগবে, সাবস্টেশন, কেবল সাইজ, ব্রেকার। বাট প্রত্যেকটা ফাংশন কিন্তু ডিফারেন্ট। কোনটা হসপিটাল, কোনটা পুলিশ স্টেশন, কোনটা ইউনিভার্সিটি হল, কোনটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, কোনটা মনে করেন এয়ারপোর্ট টার্মিনাল। তার মানে হচ্ছে একজন কনসালটেন্টকে তার এন্টায়ার লাইফে ডিফারেন্ট টাইপের বিল্ডিং গুলোর সাথে ডিল করতে হবে। তো সেই জায়গাতে কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব হবে না যে আমি রেসিডেন্সিয়াল পারি, আমি কমার্শিয়াল পারি বা ফ্যাক্টরি বিল্ডিং পারি। সো আমি আমার এন্টার কোর্সে চেষ্টা করি যে এই ইলেকট্রিক্যাল ডিজাইন পলিসি আপনি নিজে কিভাবে তৈরি করতে পারবেন, যেখানে আপনার লোকাল কোডকে আপনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আমি আমার এই ডেমো ক্লাসে দেখাবো যে এক্স্যাক্টলি লোকাল কোডের গুরুত্বটা আসলে কতটুকু থাকে। ওকে, সো একজন জিজ্ঞাসা করেছেন সে শব্দ শুনতে পাচ্ছে না, বাট ভাইয়া আমাদের ব্যাকআপ পিসি আছে, বাট সাউন্ড ইজ অল ক্লিয়ার। হ্যাঁ, আপনি মেবি আরেকবার চেষ্টা করে দেখতে পারেন। ঠিক আছে? যেমন ধরেন আমি যদি কোনো বিল্ডিং এর দিকে আপনাদেরকে একটু নজর রাখি, লাইক এই বিল্ডিংটা একটু খেয়াল করে দেখেন। জাস্ট নরমাল একটা বিল্ডিং। আমি যদি ওপেন করি এখানে।
তো আমাদের বাংলাদেশে কি, বাংলাদেশে দেখা যায় যে আমরা যদি কোনো বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ড্রয়িং দিই বা ইলেকট্রিক্যাল ডিজাইন পলিসি নিয়ে ডিল করতে চাই, তো অনেক সময় ক্লায়েন্টের কাছে শুনতে হয় বা যারা কন্ট্রাক্টর থাকে ওনারা বলে যে আসলে ইলেকট্রিক্যাল ড্রয়িংটা বোঝাটা খুব টাফ, বা ইলেকট্রিক্যাল ড্রয়িং আসলে কি বলতে চেয়েছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি না। বাট আমি যদি আমার লোকাল কোডকে কমপ্লাই করি বা আমার যদি এক্স্যাক্টলি যেভাবে ড্রয়িং গুলো করার কথা বলা থাকে বইতে সেটা যদি আমরা কাভার করি, তাহলে আমাদের পক্ষে কিন্তু এই টাইপের একটা ড্রয়িং প্রডিউস করা সম্ভব। লাইক নিজেরা দেখতে পাচ্ছেন সে পিডিএফ, নট কোনো ক্যাডও কিন্তু ওপেন করে নেই, বাট আমার পিডিএফ থেকে কিন্তু এটা ক্রিস্টাল ক্লিয়ার যে এক্স্যাক্টলি অটোক্যাডে আমরা যে কাজটা করেছি সেটা হুবহু আমি পিডিএফ এ আনতে পেরেছি। তার মানে হচ্ছে এইখানে যে ইলেকট্রিক্যাল ড্রয়িংটা প্রোডাকশন করা হয়েছে আলটিমেটলি এটা যখন আপনার প্রিন্ট করে কোনো কন্ট্রাক্টরের কাছে যাবে সে কিন্তু বুঝতে পারবে যে আমার সুইচ বোর্ড থেকে লাইটে লাইন গেছে নাকি ফ্যানে গেছে, বা এখানে কোন টাইপের কেবল ব্যবহার করেছে, কেবলের সাইজ কত। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কি, যে ধরেন আমাদের বাংলাদেশে ইলেকট্রিক্যাল ডিজাইন বলি বা যে কোনো ডিজাইন সেক্টরে খুব বেশি যে হাই কনসালটেন্সি ফিস থাকে তা কিন্তু না। তো অনেক জায়গাতে দেখবেন যদি আপনি দেশের বাইরে চিন্তা করেন, ওরা যারা ডিজাইন করে তারা অটোক্যাড কখনোই ব্যবহার করে না। আমি অনেক কনসালটেন্টকে চিনি, বিশেষ করে আপনার ফ্রান্স, ইউকে, ওরা কখনোই অটোক্যাডের দিকে তাকায়ও দেখবে না, ওরা ডিজাইন পলিসি ডেভেলপ করে তারপরে যেটা ক্যাড অপারেটর থাকে ওরা অটোক্যাডে কাজ করে। বাট আমাদের দেশে কি হয়, যেহেতু মনে করেন আমরা ওই লেভেল এখনো যেতে পারি না, সো আমাদের যারা ইঞ্জিনিয়ার থাকে উনি ডিজাইন করেন, উনি আবার ক্যাডে কাজগুলো করে থাকেন। সো আপনি যদি ডিজাইনে খুব ভালো হন, আপনার ক্যাড বা আপনার যদি অটোক্যাডে কোনো ড্রয়িংটা সুন্দর না হয়, তাহলে আলটিমেটলি আপনার যে কন্ট্রাক্টর থাকবে সে কিন্তু সুন্দর করে কাজটা ডেলিভার করতে পারবে না। সেই জন্য অটোক্যাডে ড্রয়িং করাটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের অটোক্যাডে যদি জাস্ট ইমাজিন যে আপনাকে আমি বললাম যে আমার এই রুমে একটা ফ্যান হবে, আপনি ফ্যান আঁকালেন। এখন ফ্যানটা তো আপনি বলতে পারেন যে নর্মালি যে কোনো একটা বক্স আঁকায় বললেন যে এটা আমার ফ্যান, লাইক সো আপনি ডিনোট করতে পারেন। বাট চাইলেও আমরা এই কাজগুলো করতে পারবো কারণ এটাকে বলা হয় অটোক্যাড স্ট্যান্ডার্ড। সো অটোক্যাডের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড থাকে যে আপনার কোন একটা ফিক্সারের জন্য কোন কালার ব্যবহার করতে হবে, সেই কালার যে আপনি ব্যবহার করেছেন সে কতটুকু মোটা ব্যবহার করবেন বা কতটুকু চিকন ব্যবহার করবেন যাতে করে আপনার ড্রয়িংটা দেখতে সুন্দর লাগে। সো এই অটোক্যাড স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের কাজগুলো করতে হয়। যে আমি একটা সিম্পল উদাহরণ দিই, ধরেন আমার এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা আমার সিম্পল একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। সো আমার এই পাশ থেকে এই পাশে মনে করেন হয়তো 20 ফিট আছে বা 20 মিটার আছে। এবার আমরা কি করি, যে কোনো বিল্ডিংটাকে আমরা A3 পেপারসে প্রিন্ট করি। তো পেপার সাইজটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস যখন আপনি ড্রয়িংটা প্রিন্ট করতে যাবেন, রাইট? আবার আপনি চিন্তা করেন এই সেম কাগজে আপনি একটা 20 তলা কমার্শিয়াল বিল্ডিং প্রিন্ট করতেছেন না, বিশাল বড় একটা বিল্ডিং আছে। তার মানে হচ্ছে আমার কাগজ সাইজ কিন্তু পরিবর্তিত হয় নাই, আমার বিল্ডিং এর সাইজ পরিবর্তিত হয়ে গেছে। তার মানে ছোট বিল্ডিং কে কাগজের মধ্যে ঢুকানো লাগবে, আবার বড় বিল্ডিংটাকে কাগজের মধ্যে ঢুকানো লাগবে। সো সেই জায়গাতে অবশ্যই আমার টেক্সটের সাইজ, টেক্সটের স্টাইল, টেক্সটটা দেখতে কেমন, এগুলোকে অবশ্যই ডিল করতে হবে। সেই জায়গাতে অটোক্যাড স্কেল নামে একটা কমান্ড থাকে, সেই অটোক্যাড স্কেলটা ব্যবহার করে আমাদের দেখতে হয় যে আমি টেক্সটটা ব্যবহার করেছি, আমাদের একটা সুইচ বোর্ড, বেডরুম লেখা। সে এই জিনিসগুলো কতটুকু মোটা করবো, কোন টাইপের টেক্সট ব্যবহার করবো, যাতে করে আমার ড্রয়িংটা দেখলে যে কোনো কন্ট্রাক্টরের পক্ষে এটা রিড করার সুবিধা হয়ে যায়। যেমন ধরেন আপনি যত ভালো ডিজাইন করেন না কেন, আপনার ড্রয়িংটা যদি সুন্দর না হয় এক্স্যাক্টলি কন্ট্রাক্টরের পক্ষে রিড করে কাজ করাটা কিন্তু মুশকিল। আবার হচ্ছে কালারের কথা বললাম, সো এই জায়গাতে এখানে বেডরুম লেখা আছে, বেডরুমের এখানে একটা বেড আছে না, সো ডেফিনেটলি এটা আমার আর্কিটেকচারাল ফিক্সার। বেডরুমের মধ্যে বেড, চেয়ার, টেবিল এগুলো আর্কিটেকচারাল ফিক্সার। বাট আমার এই ড্রয়িং যদি প্রিন্ট করি আলটিমেটলি দেখেন আমার এই বেডের তুলনায় আমার ফ্যান বা আমার লাইট গুলো কিন্তু বেশি ফোকাস পাবে, বিকজ আমি চাইবো আমার ইলেকট্রিক্যাল ড্রয়িং এর জন্য আমার যে আইটেম গুলো আছে ওরা যেন বেশি ফোকাস পায়। সো এগুলো একটু স্ট্যান্ডার্ড আছে যে ফরম্যাট মেনটেন করে আমাদেরকে অটোক্যাডে কাজগুলো করতে হয়। ওকে, তো এই সবগুলো নিয়ে আমাদের এন্টায়ার কোর্সের মধ্যে আমরা ডিটেলস আকারে পড়াবো যে এক্স্যাক্টলি আপনি কোন একটা বিল্ডিং, সেটা একতলা হোক বা 22 তলা হোক বা 20 তলা বিল্ডিং হোক, সেটা আপনি একদম শুরু থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ কভার করে এই টাইপের একটা ড্রয়িং প্রোডাকশন করতে পারেন, যাতে করে আপনার ড্রয়িংটা দেখে কোনো কন্ট্রাক্টর বা এক্স্যাক্টলি আপনার ক্লায়েন্ট আছে ওরা যেন কাজটা করে নিতে পারে। যেমন ধরেন আপনার যদি কেউ কখনো গার্মেন্টসে কাজ করেন, সো গার্মেন্টস কাজের ক্ষেত্রে যেটা হয় যে আপনার ড্রয়িং এ এন্টায়ার ক্যালকুলেশন বলেন কিংবা হচ্ছে এন্টায়ার ডিজাইন পলিসি বলেন, যে কিছু বলেন না কেন সবকিছু গুরুত্বপূর্ণ, বা তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আপনি ড্রয়িংটাকে প্রেজেন্টেশন কেমন হচ্ছে। আপনার ড্রয়িং এর প্রেজেন্টেশন যদি সুন্দর না হয় তাহলে দেখবেন যে ডিফারেন্ট টাইপের আপনার হয়তো ক্যাপ আসবে যে না আসলে এই জিনিসটা সুন্দর হয় নাই। সো এই জায়গাতে আপনাকে আবার নতুন করে লিজেন্ড ব্যবহার করতে হবে, হয়তো এখানে টেক্সটের ব্যাপার আছে, কিংবা আপনি হয়তো ঠিক মতো ড্রয়িং লিস্ট লিখতে পারেন না বা পেজ নাম্বার মিস্টেক করেছেন। সো এই জিনিসগুলো আমাদেরকে একদম প্রথম থেকেই স্টেপ বাই স্টেপ করে নিতে হয়। এখন কিছু পলিসি থাকে যে পলিসিগুলো আমাদের আগে থেকে ঠিক করতে হয়। লাইক আপনি একটা ইমাজিন করেন যে আমাদের এই জায়গাতে সামাও 43টা ড্রয়িং আছে, হ্যাঁ 43-এর জন্য 43 টাইটেল বক্স আছে না। সো এগুলোকে বলে টাইটেল বক্স, যার পাশে আপনার কোম্পানি নাম, আপনার নিজের নাম, আপনার প্রজেক্টের নাম, ডিফারেন্ট জিনিসগুলোকে অ্যাকোমোডেট করতে হয়।
তো এইটা যদি কোনো কারণে ইমাজিন করেন যে আপনার কোম্পানি হয়তো বা যাদের সাথে কাজ করতো কোম্পানি চেঞ্জ হয়েছে, সো কোম্পানির নাম আপনাকে এখানে চেঞ্জ করতে হবে, আবার এই জায়গাতেও চেঞ্জ করতে হবে, আবার আপনার টাইটেলে মনে করেন তারিখ চেঞ্জ করতে হবে। সো এইরকম 43টা ড্রয়িং এ আপনার তারিখ চেঞ্জ করা, তারপরে টাইটেল বক্সে জিনিসগুলো চেঞ্জ করা কিন্তু খুবই টাফেস্ট একটা ওয়ার্ক, সময় সাপেক্ষ একটা ওয়ার্ক। বাট এগুলো কিন্তু আমরা একটা ক্লিকে করে ফেলতে পারি যদি আমি পুরোটাকে একটা নির্দিষ্ট ফরম্যাটে আমার এই জিনিসগুলো তৈরি করে ফেলি। তো এই জিনিসগুলো কিভাবে করি বা নর্মালি কি প্রসেস গুলো থাকে, সবগুলো আমরা আমাদের ডেমো ক্লাসে কভার করতে পারবো না, যেটা আমরা আমাদের মেন ক্লাসের দিকে নিয়ে যাই। তো যেহেতু মেন ক্লাসের কথা উঠছে, আমরা আমাদের এন্টার ক্লাসের মধ্যে কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারি সে সম্পর্কে একটু জেনে আসি। ওকে, সো এটা হচ্ছে আমাদের বিল্ডিং ইলেকট্রিক্যাল এন্ড সাবস্টেশন ডিজাইন কোর্সের কমপ্লিট গাইডলাইন। যারা আপনারা এই গাইডলাইনটা নিতে চান, মানে আমাদের কি কি আউটলাইন থাকবে বা কি কি আপনাদেরকে শেখাবো তার ডিটেলস এখানে বলা আছে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন বা ইমেল অ্যাড্রেস দিয়েন, বা চাইলে এখানে টেক্সট করে রাখতে পারেন, আমি সবাইকে পাঠিয়ে দিব। আর এর বাইরেও আমার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলে বা আমাদের যে ফেসবুক পেজ আছে এই জায়গাতে এই জিনিসগুলো এখানে উল্লেখ করা আছে। তো আমাদের যে কোর্সটা থাকে এই কোর্সের মধ্যে যে জিনিসগুলো আপনাদেরকে আমি বললাম, যে আপনার একতলা বিল্ডিং হোক বা 20 তলা বিল্ডিং হোক, আপনি যদি আমাদের কোর্সটা ভালো করে ফলো করেন বা আমাদের যে হোম টাস্কগুলো করতে পারেন, তাহলে আমরা যেটা বিশ্বাস করি যে আপনার পক্ষে অবশ্যই একটা ভালোভাবে কোনো বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ডিজাইন পলিসি ডেভেলপ করে ইলেকট্রিক্যাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ড্রয়িং এবং কস্টিমেট করা সম্ভব। আর এই জায়গাতে যে শুধুমাত্র আমরা এমন কাজ করি তা কিন্তু না, যে ধরেন আমি আপনাকে বললাম যে এইটা আমার একটা 20 তলা বিল্ডিং, সো এটা দেখতে এমন এই করে শেষ করে দিলাম, ব্যাপারটা এমন হবে না। সো এটা হবে যেটা, যে আপনাদেরকে একদম প্রথম থেকে আমি শেখাবো যে বিল্ডিং এর লোড ক্যালকুলেশন কিভাবে করতে হয়, বা লোড ক্যালকুলেশন করার জন্য আমাদের যে লোকাল কোড আছে, যেটাকে আমরা বলে থাকি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি, যেটা একটু পরে আমরা দেখবো, সেটা হচ্ছে বিএনবিসি। সো এই বিএনবিসি পড়ারও কিছু নিয়ম কানুন থাকে, আপনার বেশ বড় একটা বই, প্রায় 250 পেজের বই, আপনি চাইলে মুখস্থ করতে পারবেন না। সো আমরা স্পেশাল নোটস প্রোভাইড করে দিই, যে জায়গা থেকে আপনি বুঝতে পারবেন যে বিএনবিসি কোন জিনিসগুলো আপনাকে অন্তত মুখস্থ করে ফেলতে হবে। ওকে, আর এই জায়গাতে অনেক সময় দেখা যায় যে আমাদের যে ভার্সিটি গুলো এখন হয়েছে, সো এখানে আগে যেটা ছিল যে অটোক্যাডের উপরে খুব বেশি কোর্স অফার করা হতো না ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে, বাট এখন মোটামুটি কিছু কোর্স অফার করা হয়। তো সেই জায়গাতেও যেহেতু মনে করেন বিল্ডিং ইলেকট্রিক্যাল ডিজাইন এন্টায়ারলি একটা প্রফেশনাল জব, সো ভার্সিটি টিচার গুলোরও খুব বেশি আইডিয়া থাকে না যে এক্স্যাক্টলি এই সেক্টরে কি কি হয়, হয়তো হালকার উপরে আপনি একটা আইডিয়া পাবেন, বা যেটাই হোক না কেন ওইখানে কিন্তু মার্ক তো একটা ব্যাপার থাকে। তো আমরা চেষ্টা করি যারা আমাদের সাথে ভার্সিটি 3rd ইয়ার বা 4th ইয়ারে আছেন, সো ওনাদের এক্স্যাক্টলি যে টাইপের টাস্ক গুলো থাকে বা যে টাইপের প্রবলেম গুলো সলভ করতে হয়, সো আমাদের কোর্সে সেই জিনিসগুলো এমনিতেই তারা সলভ করে ফেলতে পারবে। আর আমাদের কোর্সে যেটা হয় যে নর্মালি এখন যেভাবে আমরা ক্লাস করতেছি এক্স্যাক্টলি এভাবে আমরা ক্লাস করব, রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত, সপ্তাহে 2 দিন। আর নরমালি প্রতিটা ক্লাসই হচ্ছে আমরা 2 ঘন্টা করে ক্লাস থাকে, সেটা হচ্ছে 10 মিনিট কম বা 10 মিনিট বেশি হতে পারে। সময়কাল হয় হচ্ছে মোটামুটি ধরেন আমরা 45 থেকে 46 দিন, সেটা হয়তো 2 দিন বা কমতে পারে বা 2 দিন বাড়তে পারে। আর আপনি যদি ঠিক মতো আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করেন বা আপনি যদি হোম টাস্কগুলো কমপ্লিট করেন, তাহলে কোর্সের শেষে আপনি যে কোর্সটা কমপ্লিট করেছেন এই মর্মে একটা সার্টিফিকেট আমরা প্রদান করি, বাট এটা কোনোভাবেই কোনো সরকারি সংস্থা কর্তৃক অ্যাপ্রুভ একটা সার্টিফিকেট না। যেহেতু ধরেন এই সেক্টরে আমরা অনেকদিন ধরে কাজ করি, সো কিছু মানুষ আমাদেরকে চিনে যে এই লোকগুলো হয়তো ইলেকট্রিক্যাল ডিজাইনের কাজগুলো করে থাকে। তো যদি আপনি এই সার্টিফিকেট গুলো আপনার ভাইবা বোর্ডে বা আপনার রিজিউমিতে যোগ করেন, তাহলে হয়তো দেখা যাবে কিছু না কিছু মানুষ আপনি বুঝতে পারবে যে এক্স্যাক্টলি আপনি হয়তো বাঁধন ভাইয়ের কাছ থেকে কোর্সটা কমপ্লিট করেছেন। ওকে, আর আমাদের পরবর্তী যে ব্যাচটা শুরু হবে, পরবর্তী ব্যাচে ক্লাস শুরু হবে 23শে জুন থেকে। তো আমাদের প্রতিটা ব্যাচে মেবি 18 জন করে আমরা রাখি, 18 থেকে 19 জন করে। সো এর মধ্যে আমরা ব্যাচটা কমপ্লিট করার চেষ্টা করি। এই জায়গাতে যেটা আছে সেটা হচ্ছে ট্রেনিং কোর্সে আমরা কি কি জিনিস কভার করতে যাব। সো যদি আমি এক বাক্যে বলি, যে ধরেন আপনাকে যদি কোনোভাবে একটা 20 তলা রেসিডেন্সিয়াল বা একটা 10 তলা কমার্শিয়াল বিল্ডিং দিয়ে বলা হয় যে আপনি ইলেকট্রিক্যাল ড্রয়িংটা দেন, যেটা দেখে আমার কন্ট্রাক্টর পুরো 10 তলা বিল্ডিং এর ইলেকট্রিক্যাল পুরো কাজ করতে পারবে, মানে একদম লাইট ফ্যান থেকে শুরু করে লোড ক্যালকুলেশন, সার্কিট ব্রেকার সিলেকশন, কেবল সিলেকশন, সাবস্টেশন, জেনারেটর, সিঙ্গেল অ্যান্ড ডায়াগ্রাম পুরো এন্টায়ারলি আমার কোর্সের মধ্যে থাকবে, সাথে হচ্ছে কস্ট এস্টিমেট। তো যেহেতু মনে করেন আমি মানে আমার মানে এটা কি বলে সৌভাগ্য হয়েছে বেশ কিছু প্রজেক্টে কাজ করার বাইরে কনসালটেন্সি ফার্মের সাথে। সো ওরা যেটা করে যে ডিফারেন্ট টাইপের বিল্ডিং গুলোর জন্য ডিফারেন্ট ভাবে ডিজাইন রিপোর্ট তৈরি করে। তো ডিজাইন রিপোর্ট জিনিসটা কি আমি স্যাম্পল দেখাবো। আমি এখন কাজ করি বাংলাদেশ রেলওয়ের একটা কাজ, মানে বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে সবচেয়ে বড় কাজ মেট্রো রেলের পরে রাজবাড়ী ওয়ার্কশপ বিল্ডিং। সো ওই জায়গাতে আমরা কিভাবে ডিজাইন রিপোর্টটা করেছি, সো ওই টাইপের ডিজাইন রিপোর্ট কিভাবে আপনি প্রডিউস করবেন সেটা আমরা শেখানোর চেষ্টা করব। আর এটা যেটা থাকে কেস স্টাডিতে হচ্ছে ধরেন আমরা একটা বিল্ডিং নিব, সেই বিল্ডিং এ একদম মানে আর্কিটেকচারাল প্ল্যান থেকে কিভাবে আপনি ধাপে 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 যে সাবস্টেশন জেনারেটর পর্যন্ত আসবেন সেই পর্যন্ত আমরা কভার করার চেষ্টা করব। আর এইটা হচ্ছে কারা কারা আমাদের এই কোর্সটার ব্যাপারে মানে জড়িত হতে পারেন বা আপনাদের জন্য প্রযোজ্য।
এক কথায় বলতে কি যে বিল্ডিং এর সাথে জড়িত আছেন এমন যে কেউ আমাদের কোর্সে এনরোল করতে পারবেন। আর যদি আপনারা কখনো মনে করেন যে না আপনার হয়তো বাইরের প্রতি একটা ফ্যাসিনেশন আছে, বাইরের সাউন্ড বন্ধ করতে হবে। ফ্যাসিনেশন বলতে কি যে ধরেন আমাদের বাংলাদেশে এখন এমন হয়েছে যে সবাই অনলাইন মার্কেট প্লেস থেকে আর্ন করতে চাই। ফ্রিল্যান্সার হিসেবে আমরা তো অনেকে ভাবি যে আমাদের হয়তো ডিজিটাল মার্কেটিং বা এই টাইপের জিনিসগুলো হয়তো সবচেয়ে বেশি প্রফিটেবল। হ্যাঁ, এক্স্যাক্টলি সেই টাইপের জিনিসগুলো বেশ প্রফিটেবল যদি কিনা আপনি আপনার নিজের প্রোফাইলটা ওই লেভেলে নিতে পারেন, যেটা হয়তো অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর আমরা যদি মনে করেন এন্টায়ার ডিফারেন্ট ভাবে প্রফেশনালিজমে অভ্যস্ত, যেহেতু আমরা ডিজাইন করে থাকি, সো এই ডিজাইন করেও কিন্তু আপনি চাইলে বাইরে থেকে বেশ আর্নিং একটা করতে পারবেন। ব্যাপারটা এমন না যে আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন। আপনি আপনার কাজের বাইরে যে সময়টা পাবেন, আপনার যে অফিস টাইম আছে তার বাইরে সময় পাবেন, সেখানে হচ্ছে দেখা যাবে সপ্তাহে 5 দিন 2 ঘন্টা বা 2.5 ঘন্টা দিলে যদি সামও আপনার 35 থেকে 40 হাজার টাকা, সেটা কিন্তু খারাপ না। তো আমি চেষ্টা করবো যে এইটা আপনি কিভাবে করতে পারেন, মানে এমন না যে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আপনি তো পরের দিন থেকে পাবেন, বাট পলিসিটা বলে দেবো যে এখানে আপনি হয়তো সময় দিলে হয়তো 3 মাস পরে বা 2 মাস পরে আপনার একটা প্যাটার্ন দাঁড়ায় যাবে যেখানে হয়তো আপনি বাইরে থেকে কাজগুলো নিতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু মানে আপনারা হয়তো প্রফেশনাল ভাবে শুরু করবেন, লাইক হয়তো আহ এখনো ওই লেভেল হয়তো বাংলাদেশ এটা গ্রো করে নাই, বাট আজ থেকে 2 বছর বা 3 বছর পরে দেখবেন এখন যে লিঙ্কডইন সিস্টেমটা আছে তার থেকে অনেক ভালোভাবে তৈরি হয়ে যাবে। সো এক্স্যাক্টলি আমি আমার কোর্সে চেষ্টা করবো যে আপনাদের যে লিঙ্কডইন প্রোফাইলে কি জিনিসগুলো ইনক্লুড করা দরকার, যাতে করে আপনি যে কাজটা করেন সেটার জন্য এই সেক্টরে যারা টপ মাইন্ড আছে ওরা যেন আপনাকে বুঝতে পারে যে আপনি হয়তো ডিফারেন্ট ভাবে কাজগুলা করতে অভ্যস্ত। যেমন হচ্ছে আমরা যে কাজগুলো করি, আমরা কিন্তু অনেকগুলো কাজ আর লিঙ্কডইন থেকে পাই, জাস্ট আমরা পোস্ট করি যে আমরা এই টাইপের কাজগুলো করি, সো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো এইটা আপনি কিভাবে করবেন সেটা আমাদের কোর্সের মধ্যে থাকবে। মানে এটা এমন না যে একদম ডিটেলসে পড়াতে পারবো, বাট আমি বেসিক গুলো বলে দেবো যে এক্স্যাক্টলি এইভাবে আপনার হয়তো আগানোটা উচিত। আর এইটা আমাদের যে ক্লাসগুলো হয় আপনি চাইলে মোবাইল কিংবা আপনার ডেস্কটপ যে কোনো কিছু থেকে করতে পারবেন। বাট আমরা যে হোম টাস্কগুলো দিব বা আমরা যে ক্যাডে যে কাজগুলো করব সেটার জন্য অবশ্যই আপনার একটা ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। আর সেই সাথে হচ্ছে যত টাইপের সফটওয়্যার লাগে বা যত টাইপের ডকুমেন্টেশন লাগে, ফাইলস লাগে, কোড বুকস লাগে, সবকিছু আমরাই প্রোভাইড করে দেবো। এটা শুধুমাত্র আপনার হার্ডওয়্যার হিসেবে আপনার একটা ডেস্কটপ বা ল্যাপটপ লাগবে কাজগুলো করার জন্য। আমাদের কোর্স ফি হচ্ছে 5,500 টাকা। আপনি চাইলে বিকাশ, নগদ, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, হোয়াটএভার যে কোনো মাধ্যমে আমাদেরকে দিতে পারবেন। আমার নিজের সম্পর্কে বলছি যে এক্স্যাক্টলি কি কি আমি করি। ওকে, আর এই জায়গাতে ডিটেলস বলা আছে যে প্রতিটা ক্লাসে আমরা কি কি নিব। সো এই হচ্ছে ব্যাপার। এই জায়গাতে যেটা স্পেশালি থাকবে, আমি লাস্ট 2টা ব্যাচ থেকে শুরু করেছি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যখন আমরা কাজগুলো করে থাকি আমাদের কাজের প্যাটার্নটা হয় দেখতে এরকম, দেখেন। সো আমাদের প্যাটার্ন গুলো হয় হচ্ছে এক্স্যাক্টলি এভাবে। সো এই জায়গাতে আমরা যেটা করি যে আমাদের লাইট গুলো বসাই, আমাদের ফ্যান বসাই, তারপর হচ্ছে সুইচ বোর্ড থেকে ওয়্যারিং করি, তারপর ডিবি বোর্ড থেকেও সুইচ বোর্ড ওয়্যারিং করি। সো এটাকে বলা হয় কনসিল ওয়্যারিং সিস্টেম, যেটা হয়তো অনেক প্রজেক্টে নট অ্যালাউড। যেমন ধরেন আমরা যদি বাইরের কথা চিন্তা করি, লাইক আপনার সৌদি আরবিয়া, তারপর ইউকে, আমেরিকা, সো এই সমস্ত জায়গাতে কিন্তু এই কন্ডিউট ওয়্যারিংটা শো করাটা ভেরি ভেরি টাফ। কারণ হচ্ছে অনেক সময় ওরা কনসিল করে, অনেক সময় সারফেস করে, বা ওদের পাইপিং সিস্টেম কিন্তু আমাদের পাইপিং সিস্টেমের সাথে অনেক সময় যায় না। তো এই জন্য দেখবেন যে যে সমস্ত প্রজেক্ট আমাদের বাংলাদেশে বাইরের কনসালটেন্সি ফার্ম জড়িত থাকে তারা কিন্তু এই ফরম্যাটের ড্রয়িং গুলো করতে অভ্যস্ত না। সো আমি আমার এন্টায়ার লাইফে যে কাজগুলো করেছি ওদের সাথে, সেই জায়গাতে দেখা যায় যে আমাদের বাংলাদেশে যে ছেলে মেয়েগুলো যায় ওরা হয়তো ডিজাইনে খুব ভালো, কারণ লোকালি কাজগুলো করতে অভ্যস্ত, বাট ওদের ফরম্যাটের সাথে মানে মানায় নিতে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই জায়গাতে যে খুব বেশি সময় আপনি পাবেন হয়তো 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনার রিপোর্ট চলে আসে যে এক্স্যাক্টলি মেবি দিস পারসন ইজ নট কোয়ালিফাইড এনাফ, আমি হয়তো রিপ্লেসমেন্ট চাই। যেটা আমার নিজের চোখে দেখা যে এক্স্যাক্টলি জাস্ট ফরম্যাটের সাথে মানায় নিতে আমরা পারি না বলে আমাদের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম গুলা হয়ে যায়। তার জন্য যেটা আমরা করেছি লাস্ট 3টা ব্যাচ থেকে, যে এক্স্যাক্টলি যদি আমাদের কোনো মেগা প্রজেক্ট থাকে, সো মেগা প্রজেক্ট গুলোতে কিভাবে আপনি ইলেকট্রিক্যাল ড্রয়িং প্রডিউস করতে পারবেন যেটা আমাদের লোকাল ফরম্যাট থেকে একটু হলেও আলাদা হবে। তো সেইটা কিভাবে হবে তার জন্য আমরা একটা করে ক্লাসের ব্যবস্থা করে দিব আপনাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এক কথা যদি বলি যে এন্টায়ার কোর্সের মধ্যে যত টাইপের ম্যাটেরিয়ালস আছে, যত টাইপের ক্যাড ফাইল, এক্সেল ফাইল, অটোক্যাড সফটওয়্যার, সবগুলোই আমরা আপনাদেরকে দিয়ে দিব। এবং এই একটা কোর্সের মধ্যে আপনি যদি ঠিকমতো আমাদের ক্লাসগুলো করেন, হয়তো আমরা এমন না যে সবকিছু শেখাতে পারবো, বাট চেষ্টা করা হবে যে একটা বিল্ডিং এর যত টাইপের ফাংশন থাকা পসিবল সেটা যেন আপনি ঠিকমতো করতে পারবেন। ওকে, সো আমি যে কোনো ডেমো ক্লাসে বা আমার যখন কোনো ব্যাচ শুরু হয় তখন যেটা আমরা বলে থাকি, দেখেন এটা হচ্ছে আমার একটা কমপ্লিট একটা বিল্ডিং এর একটা প্ল্যান আছে, হ্যাঁ। তো এই বিল্ডিং এ আমি যদি এন্টার পলিসি ডেভেলপ করে আমার যে ক্যাড অপারেটর আছে ওনাকে কিন্তু আমি বলি
যে আপনি এখানে একটা লাইট বসাবেন, এখান থেকে 6 ফিট পরে এখানে একটা লাইট বসাবেন। তো এই পলিসিতে আপনি সবগুলো জায়গাতে লাইট বসায় ফেলেন। লাইক ও একটা প্ল্যান দাঁড় করা ফেলতে পারবে। তো দাঁড় করার পরে হয়তো আমার কাছে আনবে, তারপর আমি বলবো যে এটা একটু মিস্টেক হয়েছে, তারপর ঠিক করে ফেলেন। তার মানে হচ্ছে 1 ঘন্টার মধ্যে আমার এন্টার প্ল্যানের লাইট ফ্যান গুলা একদম অ্যাকোমোডেট হয়ে গেল। বাট অ্যাজ এ কনসালটেন্ট দিস ইজ নট আওয়ার জব। সো যদি আপনি মনে করেন যে আমার লাইট ফ্যান বসানো, এই ডিবি বোর্ড থেকে এই সুইচ বোর্ডে কেবল টানা, সুইচ বোর্ডে নাম্বারিং করা, বা সুইচ বোর্ড থেকে আমার লাইট ফ্যানে কানেকশন দেওয়া, এটা কনসালটেন্সি, দিস ইজ নট কনসালটেন্সি। কনসালটেন্সি হচ্ছে এটা, যে এই এক্স্যাক্টলি এরকম একটা আর্কিটেকচারাল প্ল্যান যখন আপনার সামনে আসবে, এটাকে ইলেকট্রিক্যাল ডিজাইনের জন্য উপযোগী কিনা এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। লাইক মনে করেন এইটা আমার একটা 20 তলা বিল্ডিং, হ্যাঁ, এই এই 20 তলা বিল্ডিং এ কোন একটা আর্কিটেক্ট তার প্ল্যান রেডি করছে, আমি একটা 20 তলা বিল্ডিং ওপেন করবো একটু পরে। সো সে হয়তো আমাকে এই জায়গাতে ইলেকট্রিক্যাল সাবস্টেশনের জন্য লাইন দিয়েছে, একজন জয়েন করতে আসছে, ওনাকে এন্ট্রি দিয়ে নেই। সো লাইক মনে করেন উনি আমাকে এইরকম একটা জায়গা দিয়েছে। সো এই জায়গাতে আমাকে বললো যে আপনার এন্টায়ার বিল্ডিং এ যত লোড আসে, সো এই লোডটা দেখে আপনাকে এই জায়গাতে সাবস্টেশনের জন্য আমরা জায়গাটা দিয়েছি। এখন আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এটাকে আসলে আমি কেমনে করে এটা ওনাকে বলবো যে ঠিক আছে নাকি ভুল আছে, কারণ আমার তো 20 তলা বিল্ডিং এর চেহারাই আমি কখনো দেখিনি, আমার 20 তলা বিল্ডিং এর লোড কত, আমার 20 তলা বিল্ডিং এ কি কি টাইপের ফাংশন আছে আমি তো কিছুই জানি না। আমি হাউ কুড আই সে যে একটুকু জায়গার মধ্যে আমার ট্রান্সফরমার, আমার জেনারেটর, আমার পিএফআই প্যানেল বা আমার যত টাইপের মিটার টিটার আছে সব আইটা যাবে। তো এইটা আপনাকে আসলে জানতে হবে, এটা আপনাকে করতে হবে, বিকজ আপনার যখন একটা ফার্মের আপনি প্রধান বা আপনি যখন ইন্ডিভিজুয়াল কনসালটেন্সি করবেন, সেই জায়গাতে আপনাকে কিন্তু এক্সিকিউটিভ ডিসিশন দিতে হবে। ডিসিশনগুলো হচ্ছে এক্স্যাক্টলি এমন যে আমার এন্টায়ার বিল্ডিং এর লোড কত, এই লোডের উপর ভিত্তি করে আমার সাবস্টেশনের সাইজ কত আসতে পারে। তো এইটা যখন আপনি কোনো কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে কোনো আর্কিটেক্টকে দিবেন, এক্স্যাক্টলি আপনার ডেটাকে সে ধরে এই জায়গাতে সে সাবস্টেশনের রুমটা দিবে। তারপরে হচ্ছে সে এই রুমটাকে বেস ধরে হয়তো অন্য কোনো রুম দিবে, মানে তার প্ল্যানটা রেডি করে ফেলবে। এখন আপনি যদি না জানেন যে এক্স্যাক্টলি আমার লোড কত, তাহলে কিন্তু আপনি ডেটাগুলো দিতে পারবেন না। সো দিস ইজ কল কনসালটেন্সি, যে জায়গাতে আপনার ডেটাটা খুব বেশি অ্যাভেলেবল না, বাট তারপরে আপনাকে আপনার এক্সপেরিয়েন্স, আপনার মেধা, আপনার লোকাল কোড, বিদেশি কোড, এই সবগুলো অ্যানালাইসিস করে আপনাকে ডিসিশনগুলো প্রোভাইড করতে হয়। তারপরে এমন হতে পারে যে ধরেন আমার এইটা এন্টার পুরো একটা বিল্ডিং আছে, যে এই বিল্ডিং এ সব ইলেকট্রিক্যাল ড্রয়িং গুলো করা আছে, আমার বলা রাখতে পারে যে এই পুরো বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ড্রয়িং করার আগেই যে আমার পুরো বিল্ডিং এর জন্য ইলেকট্রিক্যাল কস্টিং কত আসতে পারে। তো ইলেকট্রিক্যাল কস্টিংটা 3 রকম হয়, একটা হচ্ছে ইন্টারনাল ওয়ারিং, লাইক মনে করেন আমার যে এই জিনিসগুলো যেগুলো করছে এগুলোকে বলে ইন্টারনাল ওয়ারিং। এর বাইরে থাকতে পারে সাবস্টেশন থাকতে পারে, এর বাইরে থাকতে পারে জেনারেটর থাকতে পারে। তো সাবস্টেশনের কস্টিং কত, জেনারেটর কস্টিং কত, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে। সো আপনি যখন কনসালটেন্সি করবেন এক্স্যাক্টলি আপনার কাছে এই কাজগুলো বেশি যাওয়া হবে, যে যেখানে আপনার ডেটাগুলো খুব কম, সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে বলি বা ডিফারেন্ট ভাবে অন্য চিন্তা ভাবনা করে বলি, সেটা থেকে কিন্তু আপনাকে এক্স্যাক্টলি একটা আউটপুট রেডি করতে হবে। সেই এই আউটপুটটা বেসিস করে কিন্তু কোনো ক্লায়েন্ট ডিসিশন নেয় যে এক্স্যাক্টলি সে তার বিল্ডিংটা নিয়ে সামনের দিকে আগাবে নাকি সামনের দিকে আগাবে না। ওকে, তো আমি চেষ্টা করব যে আমি যতগুলো বিল্ডিং করেছি সেই জায়গাতে আমার পলিসি কেমন ছিল এই কাজগুলো করার ক্ষেত্রে, সেটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার। ওকে, তো আপনারা সবাই হয়তো আমার এই প্ল্যানটা দেখেছিলেন, আমরা যে বিজ্ঞাপনটা দিয়েছিলাম, ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে ড্রয়িং গুলো করেন যদি জি, আপনার মেবি একটু নতুন করে জয়েন করা দরকার আছে, আপনি জয়েন করেন, আশা করি আপনি শুনতে পারবেন। সো এই জায়গাতে ধরেন আমরা যে পেজটা আপনাদেরকে দিয়েছিলাম সেখানে এরকম একটা পিকচার ছিল, হ্যাঁ। সো এই পিকচারের মধ্যে আমরা কি কি করেছি, লাইক আমি এই জিনিসগুলোকে যদি আমি সরাই দিই, ধরেন আমি এগুলো সরাই দিলাম। সো এটা হচ্ছে আমার আর্কিটেকচারাল একটা প্ল্যান। সো এই আর্কিটেকচারাল প্ল্যানের মধ্যে আমি এই জিনিসগুলো তৈরি করেছি। সো আমার এখানে লাইট বসেছে, আমার এখানে সুইচ বোর্ড আসছে, বা এদিকে যদি চিন্তা করি এদিকে আমার ডিফারেন্ট টাইপের সকেট আসছে, এটা আমার এসি আসছে। সো এই জিনিসগুলো যে আমি বসাইছি ডেফিনেটলি আমার কোনো না কোনো গাইডলাইন আছে, আদারওয়াইজ তো আমি চাইলে এটা আন্দাজে বসাতে পারবো না। সো আমার গাইডলাইন গুলো আসলে কি, সো আমাদের বাংলাদেশে আমরা যে গাইডলাইনটা ফলো করি এই গাইডলাইনটাকে বলা হয় বিএনবিসি। সো বিএনবিসির এটা হচ্ছে পার্ট, এই পার্টটা ফলো করে আমাদের যত টাইপের বিল্ডিং থাকে সেই বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ড্রয়িং গুলো আমরা করে থাকি। সো বিএনবিসির এই পার্টটাকে আমরা বলে থাকি হচ্ছে পার্ট নাম্বার 8। সো এইটা থেকে আপনার যত টাইপের প্যারামিটারস লাগবে, সেটা আপনার নর্মাল রেসিডেন্সিয়াল হোক, কমার্শিয়াল হোক, হসপিটাল হোক, সবগুলো জিনিসের কাজ আপনাকে এখান থেকে করে নিতে হবে। তো এটা যেহেতু অনেক বড় একটা বই, সো এই বইটাকে আমরা বিভিন্নভাবে হাইলাইট করেছি, যে যেটাতে আপনাকে একটু হলেও মনোযোগ দিতে হবে যে এক্স্যাক্টলি আমার এই জিনিসগুলো আসলে কি বলতে চেয়েছে। যেমন ধরুন আমি একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, আমরা অনেক সময় বলি যে বাংলাদেশে 3 ফেজ ভোল্টেজ হয়তো এত ভোল্টের, সিঙ্গেল ফেজ ভোল্টেজ এত ভোল্টের, বাট আপনি যখন কোন একটা বিল্ডিং এর ডিজাইন করবেন আপনাকে অবশ্যই দেখতে হবে যে আমার লোকাল কোডে আসলে কি বলা আছে। সেটা খেয়াল করে দেখেন, আমাদের বাংলাদেশে যদি সিঙ্গেল ফেজ ভোল্টে থাকে
তো সিঙ্গেল ফেজ ভোল্টেজটা আমরা কত করি 240 ভোল্ট থেকে 230 ভোল্ট। আর যদি থ্রি ফেজ ভোল্টেজ থাকে তাহলে হচ্ছে 415 থেকে শুরু করে 400 ভোল্ট। সো এইটা হয়তো অনেকে বলবে 440, তারপর হচ্ছে 420, তারপর হচ্ছে 200, বা ব্যাপারটা কিন্তু এমন না। সো এইটা কিন্তু আমাদের কোডে মেনশন করা আছে। হয়তো আপনি রিয়েল লাইফে ভোল্টেজ কিছু কম পেতে পারেন, বাট আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইন রিপোর্ট তৈরি করবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে এই জিনিসগুলোর দিকে মনোযোগ দিতে হবে। ওকে, এরপরে চলুন আমরা আরেকটা জিনিসের দিকে মনোযোগ দিই। সেটা হচ্ছে আমরা যখন লাইটিং ডিজাইন করি, সো লাইটিং ডিজাইন করার ক্ষেত্রে অনেক টাইপের প্যারামিটারস বাংলাদেশে প্রচলিত আছে বা সারা দুনিয়াতে প্রচলিত আছে। বাট তারপরেও একটু যদি আমরা একটা গাইডলাইন থাকে যে বিএনবিসি কি কি বলছে, তো দেখি কেমন আছে। বিএনবিসি ক্ষেত্রে যেটা বলা আছে যে আমার একটা লাইট থেকে আরেকটা লাইটের ডিস্টেন্স 2 থেকে 3 মিটারের মধ্যে থাকে, তাহলে আমার আলোটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। তো আলোটা আসলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট বলতে আসলে আমরা কি বুঝাই? তো ধরেন আমার যদি এটা রুম হয়, হ্যাঁ, সো এই রুমে আপনারা দেখতে পেলেন যে আমাদের ডিজাইন অনুযায়ী 4টা লাইট আসছে। তো এই যে 4টা লাইট বসাইছি, এটা কিন্তু ক্যালকুলেশন করে, আমরা এমন না যে আন্দাজে বসাই দিছি যে আমার রুমে 4টা লাইট দেখতে ভালো লাগতেছে বলে বসাই দিয়েছি, ব্যাপারটা কিন্তু এমন না। সো আমার 4টা লাইট বসছে, হ্যাঁ। সো আপনি করলেন কি, এই 4টা লাইট আপনি বুঝছেন যে 4টা লাইট হবে, আপনি এখান থেকে সরাই এখানে নিয়ে আসলেন, এইখানে নিয়ে আসলেন। আরেকটা মনে করেন আমি মুভ করে এখানে নিয়ে আসতাম। সো আপনি বলবেন যে আসলে ভাই আমার তো 4টা লাইট লাগতো, আমি 4টায় বসেছি, প্রবলেম কি? প্রবলেমটা হচ্ছে এই জায়গার মধ্যে মনে করেন আলোটা অনেক বেশি, এই জায়গার মধ্যে আলোটা অনেক বেশি, এই জায়গার মধ্যে আলোটা অনেক বেশি, বাট এইগুলা হচ্ছে আপনার অনেক আলো কম পাওয়া জায়গা। সো আমাদের বিএনবিসির মধ্যে নিয়মটা হচ্ছে যে আপনার কোন একটা পার মিটার স্কোয়ার ধরা হয়, প্রতি মিটার স্কোয়ারে আমি সর্বোচ্চ যে লাক্স পাবো, মানে সবচেয়ে বেশি যে আলো পাবো, এবং যে জায়গাতে সর্বনিম্ন যে আলোটা পাবো, দুটার মধ্যে রেশিওটা কোনোভাবেই 70% এর নিচে আসতে পারবে না। সেটাকে বলে ইউনিফর্মিটি। সো আমি চাইলেও কোনো লাইটকে কাছাকাছি আনতে পারবো না, কারণ আমি যদি কাছাকাছি আনি তাহলে দেখা যাবে আমার এই জায়গাতে আলো অনেক বেশি, এই জায়গাতে খুবই আলো কমে গেছে, মানে দুইটার রেশিওটা আমার বেশ কমে গেছে। সো এই রেশিওটাকে বলে ইউনিফর্মিটি। ইউনিফর্মিটির লেভেলটা হচ্ছে কমপক্ষে 0.7 বা 70%। ওকে, সো এইটা কিন্তু উইদাউট বিএনবিসি আমাদের পক্ষে কিন্তু বলাটা মুশকিল। সো এরপর যদি আমি আরেকটু নিচের দিকে যাই, সো এই জায়গাতে লাইটের ডিটেলস বলা আছে যে কোন কোন রুমে আমার কত টাইপের আলো লাগবে বা কতটুকু আলো লাগবে, সেই সম্পর্কে ডিটেলস বলা আছে, যেটাকে আমরা লাক্স লেভেল দ্বারা ডিনোট করি। সো এই জিনিসগুলো একটু টেকনিক্যালি টাফ, তো সেই জন্য আমরা এই জিনিসগুলোকে আমাদের মেইন ক্লাসের মধ্যে রাখি। সো এইটা হচ্ছে আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম যে আপনি চাইলেই কোন একটা সিম্বল তৈরি করতে পারবে না। সো বিএনবিসি এর মধ্যে কিন্তু সিম্বল গুলা কোনটা কোন রকম হবে তার একটা, মানে হাউ টু সে, যে একটা স্যাম্পল আকারে দিয়েছে। বাট এখানে একটা জিনিস বলে দিয়েছে, দেখেন, ইন কেস অফ জাস্টিফাইড রিজন এ ডিজাইনার মে মডিফাই সার্টেন সিম্বল। সো আমি একটা উদাহরণ দিয়ে বলি। ওরা বলছে কি 18 নম্বরের সিলিং ফ্যানটা দেখতে এরকম, তাই না? সো আমার সিলিং ফ্যানটা দেখতে এরকম বলছে। আমরা আমাদের ড্রয়িং এর মধ্যে একটু ডিফারেন্ট ভাবে এটাকে দিয়েছি, মেবি আমাদেরটা দেখতে সুন্দর। সো আমাদের দেখতে কিন্তু সুন্দর। তার মানে হচ্ছে আমার জাস্টিফাই করার রিজন আছে যে রিয়েল লাইফে ফ্যানটা দেখতে এরকম। সো আমি আপনারটা ফলো না করে ফ্যানটা এইভাবে দিয়েছি। সো এইটা আমরা চাইলে আমাদের ডিফারেন্ট টাইপের জিনিসের জন্য করতে পারবো, মানে যেটা আমার দেখতে সুন্দর হবে, তারপর আমার জাস্টিফাই করার মতো রিজন আছে, সেক্ষেত্রে আমরা করতে পারি। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি আপনাদেরকে একটু আগে বলেছি, জাস্ট ইমাজিন করেন যে আমি আপনাকে একটা হাউ টু সে, যে একটা 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 প্রজেক্ট দিলাম, 10 তলা একটা বিল্ডিং দিলাম, দিয়ে বললাম যে আমার এই 10 তলা বিল্ডিং এ ইলেকট্রিক্যাল লোড কত হবে আপনি বের করে দেন। সো আপনার পক্ষে মনে হতে পারে যে এটা নট পসিবল, বাট অ্যাজ পার বিএনবিসি দিস ইজ পসিবল। তো এইটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়, বাট আমি সবচেয়ে বেসিক যে ব্যাখ্যাটা আছে, যেটা বিএনবিসির মধ্যে উল্লেখ করা আছে, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, হয়তো আপনাদের কোনো না কোনো দিন কাজে লাগতে পারে। কারণ আমরা দেখেছি যে যখন আমরা কোনো বিল্ডিং এর কাজ পাই, সবার আগে আমাদের করতে হয় যে এন্টায়ার বিল্ডিং এর ইলেকট্রিক্যাল লোড কত। আমরা জানিও না যে বিল্ডিং এর চেহারাটা কেমন হবে, শুধু জানি বিল্ডিংটা কয়তলা বিল্ডিং হবে, বিল্ডিংটা কোন টাইপের হবে, বিল্ডিং এ কতটুকু এরিয়া আছে। সো এতটুকু ডেটার উপর ভিত্তি করে আমাদেরকে বের করতে হয় যে এক্স্যাক্টলি ওই বিল্ডিং এর লোডটা কত হতে পারে। সো আমি এটা বলে দিচ্ছি যে অ্যাজ পার বিএনবিসি অনুযায়ী আপনারা কিভাবে করতে পারবেন। সো আচ্ছা, জাস্ট এ মিনিট। এইখানে দেখেন একটা জিনিস বলে দিছে, সেটা হচ্ছে মিনিমাম লোড ডেনসিটি। সো এটাকে বলা হয় মিনিমাম লোড ডেনসিটি। এই পাশে যেটা আছে সেটা হচ্ছে ইউনিট লোড ওয়াট পার মিটার স্কোয়ার, মানে আমার যে এরিয়াটা হবে সেই প্রতি মিটার স্কোয়ার এরিয়াতে আমার অ্যাটলিস্ট কত ওয়াট করে লোড ধরতে হবে। এটা হচ্ছে যদি আমার এরিয়াটা নন এসি হয় তার জন্য, আর এটা যদি আমার এরিয়াটা এসি হয় তার জন্য। তো ধরেন আমি এই জায়গাতে একটা বিল্ডিং নিয়েছি, সেই বিল্ডিংটা হচ্ছে আমার অফিস বিল্ডিং। সো অফিস বিল্ডিং এ কি আছে, অফিস বিল্ডিং এর এইখানে ওরা বলছে যে এই জায়গাতে, হ্যাঁ, সো অফিস ও কমার্শিয়াল বিল্ডিং। সো এটা আছে হচ্ছে, দেখি, সো এটা আছে হচ্ছে আমার 28 ওয়াট প্রতি মিটার স্কয়ারে যদি হচ্ছে আমার নন এসি এরিয়া হয়।
আর যদি আমার এসি এরিয়া হয় তাহলে আমার 75 ওয়াট পার মিটার স্কয়ার হবে। সো আমি যদি 10 তলা বিল্ডিং এর কথা আপনাদেরকে বলেছি, রাইট? সো এই 10 তলা বিল্ডিং এ আমি ধরলাম যে প্রতি ফ্লোরে হচ্ছে আমার 10,000 স্কয়ার ফিট করে আছে। সো আমার প্রতিটা ফ্লোরে 10,000 স্কয়ার ফিট করে আছে, আর আমার এটা হচ্ছে 10 তলা বিল্ডিং। তাহলে আমার টোটাল স্কয়ার ফিট কত বলেন তো? আমার টোটাল স্কয়ার ফিট হচ্ছে 1,00,000 স্কয়ার ফিট। সো এই 1,00,000 স্কয়ার ফিটের বিল্ডিং এ আমার কত ওয়াট লোড লাগবে এইটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। সো স্কয়ার ফিটে আমরা এটা বের করেছি, রাইট? সো আমাদের ডেটা দেখেন তো কিছু দেওয়া আছে, স্কয়ার মিটারে দেওয়া আছে। তাহলে স্কয়ার ফিট থেকে স্কয়ার মিটারে বের করার জন্য আমাদের কি কি করতে হবে সেটা আমরা একটু দেখে আসি। সো আমরা যখন কাজগুলো করি আমাদের ডিফারেন্ট টাইপের ইউনিট সম্পর্কে জানতে হয়। সো বাংলাদেশে বা সারা দুনিয়াতে দুই টাইপের ইউনিটে মানুষজন বিল্ডিং এর বা যে কোনো টাইপের ডিজাইন করে থাকে। একটা হচ্ছে ফিট ইঞ্চিতে, আর একটা হচ্ছে আপনার মিটারে। সো ফিট ইঞ্চিতে এবং মিটারে, হ্যাঁ। সো ফিট ইঞ্চিতে যদি আমরা করি সেটা একরকম করে চিন্তা করতে হয়, মিটারে করলে একরকম করে চিন্তা করতে হয়। তো ফিট ইঞ্চির ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে আমার 1 ফিট সমান 12 ইঞ্চি। সিমিলারলি আমার এই ফিট, ইঞ্চি, মিলিমিটার এই সবগুলোর মধ্যে একটা রিলেশন আছে। সো আমরা যেটা করে থাকি যে হাউ টু সে, ধরেন আমরা বাংলাদেশ যদি আপনাকে কখনো বলি যে 10 মিটার জায়গা, আপনাদের পক্ষে কিন্তু বের করাটা বেশ টাফ হয়ে পড়ে, ইনফ্যাক্ট আমার নিজের পক্ষে। কারণ মিটারে আমরা খুব বেশি বুঝতে অভ্যস্ত হয় না, ফিটে বুঝতে অভ্যস্ত হয়। তো এই জন্য আমরা সবসময় যে কোনো স্কেলকে ফিটে কনভার্ট করে নিয়ে বুঝি যে আমার বিল্ডিংটা কত বড় আছে বা কতটা ছোট আছে। ওকে, তো 1 মিটার সমান হচ্ছে আপনার 3.28 ফিট। 1 মিটার সমান 3.28 ফিট। তার মানে মিটারটা একটু বড় স্কেল, রাইট? সো আমার যদি প্রতি মিটার সমান 3.28 ফিট হয় তাহলে মিটার স্কয়ার কত হবে? এটাকে আমি স্কয়ার করলে হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে 1 মিটার স্কয়ার সমান হচ্ছে আমার 10.76 ফিট স্কয়ার। সেটা আমরা বলতে পারি। সো আমার ফিট থেকে যদি মিটারে কনভার্ট করি তাহলে এটাকে আমার 10.76 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে। সো আমি 1,00,000 কে ভাগ করি, দেখেন। সো এই আমার 1,00,000 স্কয়ার ফিট ভাগ 10.76, রাইট? সো মিটার স্কয়ার কত পেলাম? 9,293 মিটার স্কয়ার পেলাম। সো এই আমার 9,293 মিটার স্কয়ার জায়গা আমি পাইলাম। ওকে, সো আমি এই জায়গার উপর ভিত্তি করে লোডটা এখন বের করবো অ্যাজ পার বিএনবিসি নিয়মে। সো আমাকে বলছে প্রতি মিটার স্কয়ার যদি আমার নন এসি এরিয়া হয় আমি প্রতি মিটার স্কয়ার 28 ওয়াট করে লোড ধরলেই চলবে, অ্যাজ পার বিএনবিসি আমাকে বলছে। সো আমি তো বললাম যে আপনাকে যে আমার 10 তলা বিল্ডিং এ কোনো এসি টেসি কিচ্ছু নাই। সো আপনি এটাকে 28 দিয়ে গুণ করলে আপনার কাহিনী শেষ। এই যে 28 দিয়ে গুণ করলাম, সো আপনি এত ওয়াট পাইলেন, 2,60,000 ওয়াট পাইছেন। কিলোওয়াটে কনভার্ট করেন। সো কিলোওয়াটে আমি কনভার্ট করলাম। সো কিলোওয়াটে কনভার্ট করলে কত পেলাম? যে আমার এই 10 তলা বিল্ডিং এর জন্য আমার 260 কিলোওয়াট লোড হলেই চলবে, রাইট? সো আমি এই নন এসি এর জন্য দেখলাম যে আমার 10 তলা বিল্ডিং এ 260 কিলোওয়াট লোড লাগে এইটা। সো আমি এখন আবার আপনাকে বললাম যে এইটা আমার ফুল এসি আছে। তাহলে আমার কত? এই হচ্ছে আমার এরিয়া ছিল 9,293, এটাকে 75 দিয়ে গুণ করতে হবে, তাই না? সো আমি করি এই 9,293 ইন্টু 75, তাহলে কত পাচ্ছি বলেন তো? 6,96,000 এত ওয়াট পাইছি। কিলোওয়াটে কনভার্ট করি, সো 696 কিলোওয়াট। 696 কিলোওয়াট। তার মানে বুঝলেন যে আমি আমার বিল্ডিং এর লোডটা অবশ্যই বের করতে পারবো যদি আমি জানি আমার বিল্ডিং এর টোটাল এরিয়াটা কত এবং বিল্ডিং এর কি টাইপের। তবে এই জায়গাতে একটা বুঝার ব্যাপার আছে, একটু ভালো করে খেয়াল করেন। যদি আপনার বিল্ডিং এসি থাকে সেই জায়গাতে আপনার লোড হচ্ছে প্রায় 700 কিলোওয়াট, 700 কিলোওয়াট না। আর যদি এসি না থাকে সেই ক্ষেত্রে মাত্র 300 কিলোওয়াট। তার মানে হচ্ছে যখন আমরা কোনো বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ডিজাইন করি তখন অবশ্যই আমাদের বিল্ডিং এর এসি সম্পর্কে খুব বেশি সচেতন হইতে হয় যে এক্স্যাক্টলি আমার এসি এর ফরম্যাটটা কেমন বা এসি তে কত লোড হতে যাচ্ছে সেটা। তো এই জায়গাতে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে দেখেন বিএনবিসি ইজ কাইন্ড অফ গ্রস একটা জিনিস। সো এই যে আপনার অফিস, এই অফিসটা হইতে পারে এমন বসুন্ধরার মতো কোনো একটা অফিস হইতে পারে, হইতে পারে কোনো একটা ব্যাংকের হেডকোয়ার্টার হইতে পারে, আবার হইতে পারে মনে করেন কোনো একটা মফস্বল শহরের অফিস। প্রত্যেকটা অফিসের জন্য কিন্তু বিএনবিসি আপনাকে এটা ধরতে বলছে, স্পেসিফিক বলা নাই যে কোন অফিসের জন্য কোনটা করতে হবে। তো এই জন্য আমরা যখন ডিজাইন গুলো করি এইটা হচ্ছে আমার বেসিক ডেটা। এই বেসিক ডেটা থেকে আমরা বোঝার চেষ্টা করি আমাদের বিল্ডিং এ কতটা লোড আসতে পারে। তারপর হচ্ছে আপনি অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে আপনাকে আপনার এক্সপিরিয়েন্স থেকে বা ডিফারেন্ট টাইপের কোড অ্যানালাইসিস করে বুঝতে হয় যে এই বিল্ডিং এর জন্য আর আমাকে এক্সট্রা কত লোড ধরতে হবে। বিকজ আমার এই বিল্ডিং এর অফিসের বাইরেও হয়তো অন্য কোনো ইকুইপমেন্ট, অন্য কোনো হয়তো আমার অন্য কোনো লোড আছে, সেগুলোকে আমাকে নিতে হবে। তো আমি আমার কোর্সের মধ্যে এটা কভার করি যে এক্স্যাক্টলি আমার কোন কোন অফিসের জন্য বা কোন কোন প্ল্যানের জন্য এক্স্যাক্টলি বিএনবিসির বাইরেও আমাকে কি পরিমাণে এক্সট্রা লোড ধরে নিতে হবে। ঠিক আছে, বাট এটা হচ্ছে আমার একটা বেসিক গাইডলাইন।
যেখান থেকে আমরা বুঝতে পারবো যে একটা বিল্ডিং এর জন্য মিনিমাম আমার কতটুকু লোড লাগতে পারে। এখন আপনি তো বলতে পারেন যে মনে করেন যে আমার 10 তলা বিল্ডিং এ 1200 কিলোওয়াট লোড লাগছে, রাইট? সো 1200 কিলোওয়াট লোড লাগছে, বাট আপনি তো বললেন 700 কিলোওয়াট হলেই চলবে, রাইট? সো ব্যাপারটা তাহলে আমার কেমন হয়ে গেল না? আসলে ব্যাপারটা কিন্তু কেমন না, কারণ হচ্ছে বিএনবিসির মধ্যে এখন বলছে যে আপনার যদি 10 তলা বিল্ডিং হয় এবং সেই ক্ষেত্রে যদি এসি হয়, তাহলে এই 700 কিলোওয়াট হচ্ছে আপনার মিনিমাম লোড ডেন্সিটি, লাইক মিনিমাম। সো এর থেকে আপনার অবশ্যই বেশি হইতে পারে। আপনার বিল্ডিং এর পলিসি, জি, আপনি শুনতে পাচ্ছেন না, এটা মেবি আপনার মোবাইলের প্রবলেম। আমি আবার আপনাকে মেসেজ দিয়েছি, একটু চেক করতে হয় ভাই এই জিনিসগুলো। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমরা যখন কোন একটা বিল্ডিং এর কাজগুলা করে থাকি, সো এই কাজের ক্ষেত্রে যে আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সামহাউ ধরেন আপনি কোন একটা বিল্ডিং আপনার সামনে আসতো, হ্যাঁ? সো বিল্ডিংটা আসার পরে আমরা অনেক সময় কনফিউশনে পড়ি যে আসলে কি আমার এই বিল্ডিং এ এতটুকু লোড আসতে পারে। মানে এমন হয় না যে আপনি একটা বিল্ডিং করলেন, বাট আপনার নিজের কাছে মনে হইতেছে যে আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল যে এত লোড আসতেছে, এত লোড হওয়ার কথা না। তো সেই ক্ষেত্রে যদি আপনি এই টাইপের একটা প্ল্যান আপনার সামনে থাকে, যেখান থেকে আপনার হয়তো বিএনবিসি থেকে আপনি দেখছেন যে না আমার বিএনবিসি তে বলছে যে সামাও এটা ঠিকঠাক আছে, সো ইটস ওকে, আমার অ্যাটলিস্ট 700 কিলোর লোড আমার আছে বিএনবিসি অনুযায়ী। সো আমি আমার এন্টায়ার পুরো ডিজাইন করার পরে এটা 900 কিলোয়াট পাইছি, তার মানে হচ্ছে এটা মেবি ঠিকঠাক আছে, রাইট? বাট আপনার যদি এমন হয় যে আপনার 700 কিলোয়াট আপনার মিনিমাম বলছে, বাট আপনি এমন করে ডিজাইন করছেন সেখানে আপনি 400 কিলোয়াট পাইছেন, তার মানে আপনি কি বলেন তো একটা আহ মানে ওয়ার্নিং পাচ্ছেন যে সামথিং আপনার ডিজাইন পলিসিতে প্রবলেম আছে, তার জন্য আপনার লোডটা কমে গেছে। সো সামহাউ আপনার ডিজাইন পলিসি নিয়ে আপনাকে আরেকবার রিভিউ করতে হবে। তো আমাদের দেশে কি আমরা চাই যে আমাদের ড্রয়িংটা আমার কোনো সিনিয়র স্যার বা অন্য কেউ রিভিউ করুক, বাট রিয়েল লাইফে আপনার পক্ষে এটা অলওয়েজ করা সম্ভব হবে না। যদি আপনি কাউকে দিয়ে রিভিউ করতে চান তাকে আলাদা করে পে করতে হবে, তো সেইটা কিন্তু খুব বেশি ইজি না। তো সেই জন্য আপনি যদি ইনিশিয়ালি এই লোডটা ক্যালকুলেট করা শিখেন অ্যাজ পার বিনমিশ অনুযায়ী, সো এটা ওয়ান কাইন্ড অফ আপনার রিভিউয়ারের কাজ করবে। মানে আপনার একটা সেট পয়েন্ট আছে যে মোটামুটি এই বিল্ডিং এর জন্য 700 কিলোর অনেকটা বেঞ্চ মার্কসের মতো। সো যদি আমার লোডটার আশেপাশে থাকে তার মানে মেবি আমার ড্রয়িং পলিসি ঠিকঠাক আছে। তো যারা মনে করেন নতুন কনসালটেন্সি শুরু করবেন তাদের জন্য যেটা হয়, মানে আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে এই ডিসিশন গুলো নেওয়াটা খুব বেশি ইজি না। কারণ ধরেন আপনি যদি কোনো একটা 15 তলা বিল্ডিং পান, সো এই 15 তলা একটা কমার্শিয়াল বিল্ডিং এ ইলেকট্রিক্যাল কস্ট আসবে এখনকার মার্কেটে অন্ততপক্ষে 20 থেকে 22 কোটি টাকা। তো এই 20 থেকে 22 কোটি টাকার পুরাটা হচ্ছে আপনার ডিসিশনে চলবে, ক্যাবলস কি, সার্কিট ব্রেকার কি, সাবস্টেশনের ট্রান্সফরমার কি, জেনারেটর কি, ডিবি বোর্ড কি, লাইট কি, ফ্যান কি, এভরিথিং। তো সেই ক্ষেত্রে যদি আপনি লোড মনে করেন সময় এরকম আছে যে 4000 কিলোওয়াট লোড আসে, আপনি যদি শিওর না থাকেন যে আমার বিল্ডিং এ 4000 কিলোওয়াট নাকি আমার বিল্ডিং এ 3200 কিলোওয়াট, তাহলে কিন্তু আলটিমেটলি আপনাকে কেউই কনসালটেন্ট হিসেবে হায়ার করবে না, বিকজ তারা অবশ্যই আপনার কাছে রিজিড ডিসিশন চাইবে যে আমার বিল্ডিং এর জন্য কি 4000 কিলোওয়াট ওকে নাকি 3200 কিলোওয়াট ওকে। যদি আপনি বলেন 4000 কিলোওয়াট ওকে, জাস্ট 4000 কিলোওয়াট হচ্ছে ফিক্স। তো সেই জন্য যেটা আমি নিজে করতাম, যে আমি কোনো ডিজাইন যদি করি সেই ক্ষেত্রে যত ছোট বিল্ডিং হোক আমি এইখান থেকে আগে লোডটা বের করি, বের করার পর আগে বুঝি যে আসলে মিনিমামটা কত হওয়া উচিত, তারপরে দেখি যে আমার যে পারিপার্শ্বিকতা আছে, আমার যে বিল্ডিং এর যে ডিমান্ড আমার কাছে করতেছে, তার উপর ভিত্তি করে আসলে কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে। ওকে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর বিএনবিসির মধ্যে আরেকটা জিনিস বলে দিছে, সেটা হচ্ছে যে আমরা যে ফিটিংস গুলো ব্যবহার করি, সে এই ফিটিংস এর জন্য মিনিমাম লোডটা কত। যেমন ধরেন ওরা বলছে যে আমার ফ্যানের জন্য লোড কত হবে, টেলিভিশনের জন্য লোড কত হবে, ওয়াশিং মেশিনের লোড কত হবে, সকেট লোড কত, এসি লোড কত। সো এরকম করে আপনাকে ডেটা দিচ্ছে যাতে আপনি বুঝতে পারেন যে এক্স্যাক্টলি আমরা যে ফিক্সার গুলোর জন্য, যে ফিক্সার গুলো দিয়ে ইলেকট্রিক্যাল ড্রয়িং করতেছি, তার জন্য আমার রিয়েল লাইফে কতটুকু লোড লাগতে পারে। সো আপনি সাউন্ড শুনতে পান না, আপনাকে আমি কি বলবো, বাকি সবাই তো সাউন্ড শুনতে পাই, রাইট? সো আমি আপনাকে রিমুভ করে দিই, ইটস বেটার। ওকে, সো এক্স্যাক্টলি আমরা যে কাজগুলো করব সেই ক্ষেত্রে এরকম একটা ফাইল আপনাদেরকে আমরা দিব, মানে যারা আমাদের রিয়েল ব্যাচে ভর্তি হবেন। সো এই জায়গার মধ্যে আমরা যেটা করেছি যে অ্যাজ পার বিএনবিসি এর মধ্যে যে জিনিসগুলো থাকে প্রত্যেকটা জিনিস আমরা এখানে রেখে দিয়েছি। সো এখানে আমরা দেখেন যে টিপিক্যাল বিল্ডিং এর জন্য যে লোডগুলো লাগে প্রত্যেকটা লিস্ট আমরা এখানে করেছি, এবং লিস্টের রেসপেক্টে আমার যে লোডগুলো লাগে সেই লোডগুলো আমাদের এখানে আছে। সো আমাদের কিছু জিনিস আগে থেকে ঠিক রাখতে হয়। সো কিছু জিনিস ঠিক রাখতে বলতে কি, যেমন ধরেন আপনি একটা মিটিং এ গেছেন, সো মিটিং এ যাওয়া লাগতে পারে না। সো আপনি একটা 10 তলা বিল্ডিং পেয়েছেন বা একটা 15 তলা বিল্ডিং পেয়েছেন। সো আগে যেটা হতো
যে হয়তো ক্লায়েন্ট আপনার হয়তো যারা আর্কিটেক্ট আছে বা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আছে তাদের কাছ থেকে হয়তো প্ল্যানটা বুঝে বলতো যে না ঠিক আছে আপনি হয়তো ইলেকট্রিক্যালের কাজটা করলে করেন অথবা আমি মিস্ত্রি দিয়ে করাই নিব। মানে আজ থেকে ধরেন 10-12 বছর আগেও এরকম একটা পলিসি ছিল। বাট এখন ঢাকা শহরের মধ্যে যেটা হয়েছে যে আপনার বিল্ডিং যদি 5 তলা বিল্ডিং হয়, যদি রাজুকের মধ্যে থাকে রাজুকে অ্যাপ্রুভাল নিতে হবে। হইতে পারে যে রাজুক আপনার টাকা নেয়, এটা করে সেটা করে, বাট আপনাকে ড্রয়িংটা প্রোভাইড করতে হবে, রাইট? সো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোড মেনটেন করে ড্রয়িং গুলো প্রোভাইড করতে হবে। সো এইটা যেমন ঢাকা শহরের মধ্যে শুরু হয়েছে না, এটা অল ওভার দ্য কান্ট্রিতে এটা শুরু হতে যাচ্ছে। হয়তো আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে দেখবেন যে বড় বড় সিটি কর্পোরেশন এই জিনিসগুলো শুরু হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি যদি 1 তলা বিল্ডিং করেন বা আপনার 2 তলা বিল্ডিং করেন বা 20 তলা বিল্ডিং করেন, আপনার কিন্তু ডকুমেন্টেশন আপনাকে অবশ্যই তৈরি করতে হবে। তো ডকুমেন্টেশন যদি তৈরি করেন সেটাকে কোনো না কোনোভাবে প্রেজেন্ট করতে হবে। সেটা হতে পারে আপনার হয়তো একটা ক্লায়েন্ট যারা মাত্র 2 তলা বিল্ডিং করবে তার সামনে, অথবা মনে করেন কোনো মিনিস্ট্রিতে কোনো মিনিস্টারের সামনে। তো যেটাই হোক না কেন আপনি কিন্তু এই জিনিসগুলো প্রেজেন্ট করার সময় ডিফারেন্ট কোশ্চেনের সম্মুখীন হবেন। সো কোশ্চেন গুলো প্যাটার্ন কেমন, হয়তো আপনার বিল্ডিং রিলেটেড না, লাইক মনে করেন কেমন হতে পারে। সো আপনি একটা 10 তলা বিল্ডিং করেছেন, সো 10 তলা বিল্ডিং এর মনে করেন সাবস্টেশন আরসি হচ্ছে 1000 কেভিএ। হয়তো যে লোক আপনার প্রেজেন্টেশন দেখতেছে সে হয়তো মনে করছে যে ইউ আর দ্য কোয়ালিফাইড ওয়ান, সো আপনাকে দিয়ে সে নেক্সটে কোনো কাজ করাবে। হয়তো জিজ্ঞাসা করতে পারে যে আমাদের তো আর একটা বিল্ডিং হবে, সেখানে হয়তো লোড 3000 কিলোওয়াট আসতে পারে, আমাদের সাবস্টেশনের জন্য কত টাকা লাগতে পারে, আপনার কোনো আইডিয়া আছে? লাইক হচ্ছে সে ইনস্ট্যান্ট ডিসিশন চাচ্ছে যে আমার 3000 কেভিএ সাবস্টেশন হবে, তার জন্য আমার কস্টিং কত। আপনি যদি তখন বলেন যে স্যার আমরা তো আসলে একটু অ্যানালাইসিস করতে হবে কত টাকা লাগতে পারে, তো আমি আপনাকে হয়তো কালকে বা 3 দিন পরে জানাবো। সো দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। সো সে আপনাকে প্রশ্ন করেছে, আপনাকে এই আনসারটা প্রোভাইড করতে হবে যে আমরা সেম টাইপের কাজ করেছি, হয়তো এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে এই টাইপের একটা রেঞ্জের মধ্যে থাকতে হবে। তার মানে হচ্ছে আমরা আমাদের বাংলাদেশে যে কনসালটেন্সি গুলো করি, এইটা আপনি যতটা না স্কিলের ব্যাপার, তার থেকে বেশি ব্যাপার হচ্ছে আপনি জায়গা মতো আপনার স্কিলটা শো করতে পারেন কিনা। সো আমরা মানে আমি যেহেতু মনে করি সরকারি প্রজেক্টে বেশি ইনভলভ, সেই জায়গাতে আমরা যেটা দেখি যে যদি কোনো কনসালটেন্ট কোনো একটা প্রজেক্টে খুব ভালো করে এবং সে যদি মিটিং হ্যান্ডেলটা খুব ভালো করে, তার কিন্তু কাজের অভাব হয় না। সো আমাদের যেটা বিশ্বাস যে হয়তো আগামী 2 বছর বা 3 বছর পরে বাংলাদেশের গভর্নমেন্ট সেক্টরের মধ্যে প্রাইভেট সেক্টরে একই জিনিসটা শুরু হতে যাচ্ছে, যে আপনার যেমন ড্রয়িং ডিজাইনে ভালো হইতে হবে, সেই সাথে আপনার প্রেজেন্টেশন স্কিল ভালো হতে হবে। প্রেজেন্টেশন স্কিল মানুষের কখন ভালো হয়, যখন আমার কাছে ইনফরমেশন গুলো জানা থাকে। যেমন ধরেন আমি আপনাদেরকে যেটা বললাম যে আমার বিল্ডিং এর ইলেকট্রিক্যাল লোডটা কত আমি বের করতে পারবো যদি কিনা আমি জানি আমার বিল্ডিং এর এরিয়াটা কত। যদি আমি এটা না জানতাম অ্যাজ পার বিএনবিসি এর মধ্যে আসে, তাহলে কিন্তু আমি বলতাম দিস ইজ নট পসিবল, এটা হওয়ার কথা না, আমি তো বিল্ডিং এর চেহারাই দেখি নাই, সো আমি কেমনে করে বিল্ডিং এর লোড বের করবো, রাইট? সো ব্যাপারটা কিন্তু এরকমই। সো একটা জিনিস মনে রাখেন যে আমাদের বাংলাদেশে যারা টপ কনসালটেন্ট, তারা যে সবাই আমার বা আপনার থেকে অনেক বেশি ভালো তা কিন্তু না। সো তারা যে ইনফরমেশন গুলো অনেক ভালো জানে, তারা জানে ইনফরমেশন কোন জায়গায় পাওয়া যাবে এবং সেই ইনফরমেশন গুলো কোন কোন জায়গায় কাজে লাগানো যাইতে পারে। তো আমি আমার এই 10 বছর বা 11 বছর কনসালটেন্সি থেকে যে জিনিসগুলো শিখেছি, আমি চেষ্টা করি সবার কাছে শেয়ার করে নেওয়ার, যাতে করে ওনারা বুঝতে পারে যে এক্স্যাক্টলি কোন কোন জায়গাতে কোন কোন জিনিসগুলো কাজে লাগাতে পারে, কাজে লাগানো হয়। আর আমাদের যে পার্টিসিপেন্ট থাকে তাদের মধ্যে অনেকেই দেখেছি বেশ সিনিয়র থাকে, তো তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তো আমি চেষ্টা করি যে আমার যে নলেজ আছে বা বাকি সবার যে নলেজ গুলো আছে, জাস্ট নলেজ শেয়ারিং এর মতো যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়। ওকে। আর এইখানে যেটা আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি, লাইক একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। সো আমাদের বাংলাদেশে কি হয় যে আমরা লোড ক্যালকুলেশনে খুব ঝামেলার মধ্যে পড়ি। ধরেন আমার এই বিল্ডিংটার কথা আমি বলি। সো এটা দেখানোর পরে আমি একটা 20 তলা বিল্ডিং ওপেন করব। সো এই বিল্ডিং এ আমি যদি আপনাকে এখনো বলি যে এই বিল্ডিং এর ইলেকট্রিক্যাল লোডটা কত হবে আপনি বের করে দেন, সো আপনার পক্ষে বেশ টাফ। আপনি বলবেন যে আমি লাইট ফ্যান গুলো গুনি, তারপর হচ্ছে আমার সকেটে কত আছে গুনি, তারপরে হচ্ছে আমার এসি কত আছে আমি গুনে ফেলি, তাহলে আমি বলতে পারবো যে আমার বিল্ডিং এ ইলেকট্রিক্যাল লোডটা কত আছে, তাই না? আবার এমনও আমি যদি জিজ্ঞাসা করি যে এই বিল্ডিং এ আমার কতগুলো লাইট আছে বা ফ্যান আছে, এইটার একটা লোড ক্যালকুলেশন আপনি তো করে ফেলছেন, ঠিক আছে। এখন হচ্ছে কস্ট এস্টিমেটটা আমাকে দেন যে আপনার ফ্যানের জন্য কত টাকা লাগবে, লাইটে কত টাকা লাগবে, কেবলে কত টাকা লাগবে। তো এইটা আমাদের জন্য অনেক বেশি টাফেস্ট একটা ওয়ার্ক এবং বিরক্তিকর একটা ওয়ার্ক, কারণ সময় সাপেক্ষ একটা কাজ। বাট আমরা যে এক্সেল ফাইলটা আপনাদেরকে অফার করতে যাচ্ছি, সেটাতে আপনি অনেক সহজেই কাজটা করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন আমি একটু দেখে আসি। তো এই এন্টায়ার প্রজেক্টে মানে আমার এন্টায়ার যে কোর্সের মধ্যে যত টাইপের ফাইলস বলি, এক্সেল ফাইল মানে যত কিছু আপনারা দেখবেন সবকিছুই আমরা শেয়ার করে নিব। সো এটা হচ্ছে আমাদের সেই বিইকিউ করার জন্য বা লোড ক্যালকুলেশন করার জন্য ফাইলস। সো এটাকে আমরা বলি মাস্টার ফাইলস। সো এই মাস্টার ফাইলসের কাজ হচ্ছে যে বাংলাদেশে যত টাইপের ইলেকট্রিক্যাল ওয়ার্ক হওয়া পসিবল বিল্ডিং রিলেটেড কাজে, সেই জায়গাতে যত আইটেম থাকা সম্ভব সবগুলো আইটেম এর মধ্যে আপনি পাবেন। সো এইটার মধ্যে আপনার লাইট, ফ্যান, ক্যাবলস, সিসিটিভি, ফায়ার অ্যালার্ম, কার পার্কিং সিস্টেম, সোলার, হেলিপোর্ট সিস্টেম সবকিছু নিয়ে আপনার এটা আছে। সো এটা যেটা হবে যে আপনার যে যে জিনিসগুলো লাগবে সেটা আপনি দিবেন, বাকিগুলোকে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন।
সো এই জন্য এটাকে আমরা বলি মাস্টার প্ল্যান, সরি মাস্টার ফাইল। হ্যাঁ, সো এই মাস্টার ফাইলের সাথে আমরা আমাদের লোড ক্যালকুলেশন এবং আমার এস্টিমেটটাকে লিংক করে রেখেছি, সেটা আবার অটোক্যাডের সাথে। সেটা কিভাবে কাজ করে আমি আপনাকে দেখিয়ে দিব। সো এটা হচ্ছে ডেটা শিট। এই ডেটা শিটের মধ্যে আমরা অটোক্যাড থেকে যে ইনফরমেশন গুলো পাবো জাস্ট আমার এই দুটা ঘরের মধ্যে বসাইতে হবে, তাহলে আমার এন্টায়ার বিল্ডিং এর জন্য কত লোড আমি এখানে দেখতে পাবো। ধরো আমি এই মুহূর্তে পুরা বিল্ডিং এর লোড 0 করে রাখি, দেখেন আমার পুরো বিল্ডিং এর লোড 0, এই যে দেখেন টোটাল কানেক্টেড লোড 0 এবং প্রত্যেকটা ফিক্সারের লোড আমার 0। আমরা এখন যেটা করব যে অটোক্যাড থেকে ডেটাগুলোকে এখানে নিয়ে আসবো, যাতে করে আমি বুঝতে পারবো যে আমার অটোক্যাডে কতগুলো লাইট আছে, কতগুলো ফ্যান আছে, কতগুলা সুইচ বোর্ড আছে, এবং তার রেসপেক্ট আমার কত টাকা খরচ হবে এবং এক্স্যাক্টলি আমার কত লোড আছে। সো এইটা করার জন্য আপনার অটোক্যাড 2017 বা তার উপরে যে কোনো ভার্সন হলেই চলবে, কারণ অটোক্যাডের সাথে আমাকে এক্সেল অবশ্যই একটা লিংক করে রাখতে হবে। তো এই যে অটোক্যাড বলি বা আপনার এক্সেল বলি বা যে সফটওয়্যারগুলো বলি সবগুলো কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো অনেকে দেখা যায় যে ভাই আমার তো অটোক্যাড 19 আছে 20 আছে, আমার কি 24 লাগবে কিনা। তো নর্মালি 24 2020 2022 এর মধ্যে আহামরি কোনো ডিফারেন্স নাই, সবগুলা কম বেশি একই জিনিস। যেমন আমার অফিসে অটোক্যাড 2024, আমি বাসায় 2019 ব্যবহার করি, দেখেন এই যে আমার 2019। সো এক্স্যাক্টলি আমরা সবগুলো দিয়ে কিন্তু আমার কাজটা চালাতে পারবো, বাট 2017 উপরে যে কোনো ভার্সনই অল অ্যাকসেপ্টেবল। সো আমি এখন যেটা করব যে এই জায়গাতে আমার যে ফাংশন গুলো আছে সেটা আমি আগে থেকে সেট করে রেখেছি। যেমন ধরেন এই যে ফ্যান, এই ফ্যানকে আমরা একটা নির্দিষ্ট নামে ডাকি। সো আমি ডাবল ক্লিক করি, দেখেন এখানে উঠবে এফ, তার মানে হচ্ছে এই ফ্যানকে আমরা আগে থেকে বলে রাখছি এটার নাম হচ্ছে এফ, এই যে দেখেন এফ। তারপর হচ্ছে এইটা আমার লাইট, সো এই লাইটকে আমরা আগে থেকে বলে রাখছি যে এইটা আমার এ টাইপের লাইট হবে, মানে এই টাইপের লাইট বলতে কি আমার প্যানেল লাইট হবে। সো এইটা আমরা যখন ড্রয়িং গুলো করবো আমাদের এটা বানিয়ে নিতে হবে। তা আমরা যেটা করি যে এইটা আমি আপনাদেরকে এমনি দিয়ে দেবো, মানে এই যে টেমপ্লেট গুলো আছে বা আমার এই যে এটা কি বলে লিজেন্ড গুলো আছে, এইটা আমি আপনাদেরকে বানাই এমনি দিব। এর বাইরে আমি শিখিয়ে দিব যে এই টাইপের সিম্বল গুলো আপনি কেমনে বানাবেন। একটা জিনিস মনে রাখেন, আপনার ড্রয়িংটা কখনোই ভালো হবে না যদি না আপনার সিম্বল ভালো না হয়। সো একটা ড্রয়িং এর, সেটা যে কোনো ড্রয়িং এর ভালো হওয়ার অন্যতম একটা উদ্দেশ্য, মানে অন্যতম একটা হাতিয়ার হচ্ছে আপনার অবশ্যই লিজেন্ড ভালো হইতে হবে, একটা ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে আপনাকে বুঝতে হবে আমি কোন পেপার সাইজে ড্রয়িংটা প্রিন্ট করব। যদি আপনি না বুঝেন কোন পেপার সাইজে ড্রয়িং প্রিন্ট করবেন, কোনোদিন আপনার ড্রয়িংটা দেখতে সুন্দর হবে না। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে যে আপনি যে মানে পিসিতে কাজ করবেন, এই পিসি সম্পর্কে খুব ভালো একটা আপনার ধারণা রাখতে হবে যে আপনার পিসিটা ঠিক মতো আপনার জিনিসগুলো বুঝতে পারতেছে কিনা। ব্যাপারটা হয়তো হাস্যকর, বাট জিনিসটা সত্যি। কারণটা হচ্ছে আপনি যদি আপনার পিসিতে আপনার ডেস্কে আপনার অফিসে কাজ করে মজা না পান, তাহলে দেখবেন যে কোনোভাবে আপনার ড্রয়িংটা সুন্দর হবে না, তো বিরক্ত হয়ে যাবেন যে ড্রয়িংটা আপনার ভালো করতে হবে, এই ধারণাটা মাথার মধ্যে আসবে না। ওকে, সো এইটা করার পরে আমরা অটোক্যাডের এই অ্যানোটেট নামে ট্যাবও যাবে, দেখেন এই যে হোম ইনসার্ট অ্যানোটেট। সো অ্যানোটেট থেকে আমরা এইখান থেকে ডেটাগুলো বের করে নিব, তো এটাকে বলা হয় ডেটা এক্সট্রাক্ট। সো ডেটা এক্সট্রাক্ট নামে একটা ট্যাব আছে, দেখেন এই যে ডেটা এক্সট্রাক্ট ট্যাব। সেখানে আমি ক্লিক করি। সেখানে ক্লিক করার পরে এইখান থেকে আমার কতগুলো লাইট আছে, ফ্যান আছে বা আমার সুইচ বোর্ড আছে, সবগুলো ডেটা আমি এখানে এক্সেলে নিয়ে যাব। তার জন্য আমাকে এই কাজটা করতে হবে। সো এটা আমার নেক্সট। সো নেক্সট আমাকে সেভ করতে বলে কোথাও, ধর আমি এটা ডেস্কটপে সেভ করি। হ্যাঁ, আমি নাম দিই ডেটা টেবিল, যে কোনো নামে আপনি আপনি যেভাবে সেভ করতে চান দিলাম। হ্যাঁ, এরপরে আমি নেক্সটে যাই। তো যাওয়ার পরে আমার কাছে কিছু অপশন আসবে। অপশনগুলো কেমন, যে আমার এখানে কতগুলো ফ্যান আছে বা কতগুলা লাইট আছে, সবগুলোর অপশন আছে, সবগুলো আমি এখানে রাখবো কারণ সবগুলো আমার লাগবে। তো আমি নেক্সটে ক্লিক করি। এখন হচ্ছে আমি এক্সেলে যে ডেটাগুলো নিব সেইখানকার জন্য যেটা লাগবে শুধু সেটা নিব। এখানে আমার সবগুলা চলে আসছে, এতগুলো আমার লাগবে না। সো আমার যেটা লাগবে সেটা এই এই অংশের মধ্যে আছে, যে এমআইএসসি বা মিসসেলিনিয়াস আইটেম। সো আমি এই মিসসেলিনিয়াস আইটেম রাখা বাকিগুলোকে আমি সরাই দিচ্ছি, দেখেন এই যে। সো আমি মিসসেলিনিয়াস এর মধ্যে শুধু প্রথমটা নিব, এই যে আমি আনচেক করে দিচ্ছি, দ্যাটস অল। এরপর নেক্সট, নেক্সট করার পরে ওকে। সো ওকে করার পরে আমি ব্লক ইউনিটটাকে হাইড করে রাখি, আপাতত আমার দরকার নাই, আর নেমটাকে টেনে বাঁদিকে নিয়ে যাই। রাইট, সো এখন আমি অটোক্যাডে এটা পেস্ট করবো। দেখেন আমি প্রথমটা ইনসার্ট করে দিচ্ছি, ইনসার্ট পেস্ট হোয়াট এভার যেটা আপনি বলতে চান, সেটা নাম ধরনের আমি দিলাম ডেটা টেবিল। হ্যাঁ, দিলাম। দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করি। সো ক্লিক করে ফিনিশ করে দিই। সো প্রসেস কিন্তু হয়তো 10 সেকেন্ড বা 15 সেকেন্ড আমার একটা প্রসেস। সো হয়তো প্রথম দিন দেখলে তো আপনার মনে হতে পারে যে একটু সময় সাপেক্ষ, 1 মিনিট লাগবে, বাট ম্যাক্সিমাম আপনার 20 থেকে 25 সেকেন্ড লাগতে পারে। এই সো এইটা আমার চলে আসছে, আমি এটাকে রং করে দিই, তাহলে আপনাদের দেখাইতে সুবিধা হবে। সো এখানে একটু জিনিসগুলো একটু বুঝি যে আমার যে ফিচার গুলো আছে সেটা ঠিক মতো আসছে কিনা। চলেন আমি একটু বড় করে নিই, বড় করে আমরা এদিকে আসি।
সো এটাকে আমরা একটু মুভ করে ওই লাইট ফ্যানের কাছে নিয়ে যাই, এখানে আনি, রাইট? সো আমার এটা ছিল ফ্যান না? সো ফ্যানকে আমরা কি নামে ডাকছিলাম বলো তো? এফ দিয়ে। সো ডাবল ক্লিক করলে দেখতে পারবেন। সো দেখেন আমার এটা এফ আছে। তো আমরা এখানে খুঁজে বের করি যে আমার এফটা কোন জায়গায় আছে। সো দেখো আমার এফ কতগুলো আসছে, এফ সমান এখানে পাশে করে লিখে দিয়েছি 24। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া 24টা আছে নাকি 20টা আছে, হাউ ডু ইউ নো? সো আমরা তো গুনি নাই না। সো আমরা এটাকে একটু আরেকবার রিচেক করি। কিভাবে? আমি মনে করেন এইখান থেকে একটা ফ্যান কপি করে এখানে আবার পেস্ট করি, তাহলে আমার আগে কত ছিল? 24টা। এখন আমার কয়টা হওয়ার কথা বলেন তো? 25টা হওয়ার কথা না? সো ফ্যানটা কই দেখলাম? নিচের দিকে মেবি, এই যে ফ্যান, রাইট? সো আমার 25 হওয়ার কথা, 25, আমার 26, আমার 27, আমার 28, আমার 29, আমার 30টা, রাইট? সো দেখে 30টা হয় কিনা। আমি এটাকে এমনি ধরবো, ধরার পরে এটাকে আমি আপডেট দিব, জাস্ট আপডেটে ক্লিক করবো, দেখি 30টা হয় কিনা। সো 30টা হয়ে গেছে কিন্তু, সো ইটস ওয়ার্ক। সো আমি এখান থেকে আরো 3টা ডিলিট করে দিই, রাইট? সো এখন দিয়ে কয়টা হয়? 27টা, রাইট? সো ইন্টারেস্টিং। এটা আমার কিন্তু শুধু ফ্যানের জন্য না, লাইটে টাইটে যত কিছু আছে সবগুলোর জন্য চলে আসছে। সো এইটা আমার সময়টা হিউজ পরিমাণে বাঁচাই দিবে। তো যদি আপনারা কখনো বিল্ডিং নিয়ে কাজ করে থাকেন, একটা 15 তলা বা 20 তলা বিল্ডিং এ লাইটের সংখ্যা হয় প্রায় 3000 পিস, 3 থেকে 4000 পিস, ডিপেন্ডস অন বিল্ডিং ভলিউম। সকেট মানে যেগুলোকে আমরা 3 পিন সকেট বলি, এই 3 পিনের সকেট হয় আপনার কমপক্ষে 1500 থেকে 2200 সকেট হয়। তার মানে হচ্ছে এতগুলো আইটেম আপনার পক্ষে ম্যানুয়ালি গোনাটা ভেরি ভেরি টাফ। এবং আপনি গুনতে গেলে ভুল অবশ্যই করবেন। আপনি গুনবেন কিভাবে? অটোক্যাডে গুনবেন, অটোক্যাডে এতগুলো গুনাটা খুবই টাফ। পিন করে গুনবেন, পিন করে গুনতে গেলে আপনি চোখের কারণে ভুল করে ফেলবেন। তো এই গুণাগুণের কাজটা আপনি নিজে না করে অটোক্যাড দিয়ে করাইলেন। অটোক্যাড মিস্টেক করবে না, নেভার। সো ওকে যদি আপনি ঠিকমতো ইনস্ট্রাকশন দিতে পারেন, ও আপনাকে এরকম একটা ডেটা জেনারেট করে দিবে, যেটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। সো আপনি করবেন কি, এই ডেটাটা এক্সেলে নেবেন, বাট ডাইরেক্টলি আমরা এক্সেলে নিতে পারি না। সো এক্সেলে নেওয়ার জন্য এই ডেটাটাকে আমরা সিএসভি ফরম্যাটে কনভার্ট করব। সিএসভি হচ্ছে এক্সেলের একটা ফরম্যাট, যেটাকে বলা হয় কমা সেপারেটেড ভ্যালু। সো আমি এটাকে আমি ধরলাম, ধরার পরে দেখেন আমার এখানে এক্সপোর্ট আসবে, এই যে এক্সপোর্ট। সো আমি ডেস্কটপে এক্সপোর্ট করি, হ্যাঁ? সেটার নাম ওই একই রাখি, ডেটা টেবিল, রাইট? সো এটা এক্সপোর্ট করলাম। সো আমার এই জায়গাতে যতগুলা ফিক্সার আছে তার সংখ্যা কতটুকু হবে সেটা আমার সিএসভি এর মধ্যে চলে গেছে। সো আমরা ডেস্কটপ থেকে ওপেন করে নিয়ে আসি, রাইট? সো আমরা ডেস্কটপে যাই। সো আমার ডেস্কটপে এটা ডেটা টেবিল আছে, দেখেন মেবি এখান থেকে। সো এটা আমি ওপেন করি। সো আমরা ইউটিউবে যেগুলো করছি দেখেন এখানে সবগুলো চলে আসছে, এই যে দেখেন, এই যে। সো এফ সমান 27, ক্লিয়ার? সো আমি যেটা করব, এই পুরোটাকে কপি করবো, জাস্ট চলা কিছু করতে হবে না, আমার পুরোটাকে কপি করতে হবে জাস্ট। এই কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এবং আমাদের যে ফাইলটা আপনাদেরকে আমরা দিব বিওকিউ এর জন্য বা বিল অফ কোয়ান্টিটির জন্য, সো এটা আপনি এই সিম্বল এবং কোয়ান্টিটি এই দুইটার মধ্যে পেস্ট করে দেবেন, কন্ট্রোল ভি। সো আপনার এন্টায়ার বিল্ডিং এর লোড চলে আসছে, দেখেন 31.4 কিলোওয়াট। আপনার এন্টায়ার বিল্ডিং এর লাইটিং লোড কত তা আপনি এখানে পাবেন 6.5 কিলোওয়াট। সকেট লোড কত? সকেট লোড আপনার 24 কিলোওয়াট। ফ্যানের লোড কত? 3.4 কিলোওয়াট। তারপরে হচ্ছে আপনার কতগুলো লাইট ফিক্সার আছে তার সংখ্যা আপনি এখানে পাবেন। ফ্যান ফিক্সার কতগুলো আছে, স্মল পাওয়ার সকেট কতগুলো আছে, সবগুলোর সংখ্যা আপনি এখানে পাবেন। তারপরে হচ্ছে প্রত্যেকটা লাইটের জন্য লোড কত তা আপনি এখানে পাবেন। তার মানে হচ্ছে আপনার ক্লায়েন্টকে প্রেজেন্ট করার জন্য যত জিনিস প্রয়োজন সব ডেটা আপনার কাছে এখানে অ্যাভেলেবল। তো এইটা খুবই ইন্টারেস্টিং যে আপনি চাইলেই এন্টায়ার বিল্ডিং এর লোড, এন্টায়ার বিল্ডিং এর যত টাইপের ফিচার আছে সব আপনি একটা এক্সেল ফাইলে একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে করে ফেলতে পারবেন। সো এইটার ডিটেলসটা আমরা আমাদের ক্লাসের মধ্যে রাখবো, যাতে করে আপনি বুঝতে পারেন যে কাজগুলো আপনি কিভাবে করবেন। সো আমি এখানে ফ্যান ব্যবহার করেছিলাম না, আমাদের দিকে ফ্যান কতগুলো আসছে? ফ্যান আসছে 27টা, তাই না? তো আমি এই জায়গাতে দেখি এই 27টা ফ্যানের জন্য কত টাকা লাগছে। তো ফ্যানের জন্য আমার বিকিউটা অলরেডি করা আছে। তো ফ্যানের ঘরের মধ্যে আমরা আগে যাই, হ্যাঁ? এই হচ্ছে আমার ফ্যান। সো এইটা একটু বড় করে খেয়াল করি। সো এইখানে দেখেন আমার ফ্যানের জন্য কত টাকা লাগবে, এখানে কিন্তু উঠে গেছে, এই যে দেখেন 27টা ফ্যান এখানে চলে আসছে। প্রতিটা ফ্যানের জন্য আমার 3502 টাকা করে অ্যাজ পার সরকারের নিয়ম। সেই জায়গাতে আমার কত টাকা লাগতেছে? প্রায় 9,45,000 টাকা লাগতেছে। তো আপনি যদি কোনো কারণে ফ্যানের সংখ্যা এইখানে মনে করেন 27টা জায়গায় হয়তো আপনার 160টা আছে, তো এটা অটোক্যাড থেকে এখানে ডাইরেক্টলি চলে আসবে না। তো আমি মনে করেন এখানে জোর করে 107টা লিখে আগে দেখি চেঞ্জ হয় কিনা। 107, হ্যাঁ, এই 107 127 মনে করেন। তো এখানে আসি, এন্টায়ারলি চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আমরা অটোক্যাড থেকে ডাইরেক্টলি বিকিউ করে ফেলতে পারতেছি। সো একটা জিনিস হচ্ছে আমরা যারা কনসোলেজি করি আমাদের কাছে সবচাইতে ঝামেলার ব্যাপার হচ্ছে
এবং সবচেয়ে টেনশনের ব্যাপার হচ্ছে বিকিউ বা কস্ট এস্টিমেট করা। আমরা জানি যে আমার ড্রয়িংটা যদি কোনো ভুল হয় বা আমার ড্রয়িং যদি কোনো মিস্টেক করি, সো দেয়ার ইজ এ চান্স আমি কনস্ট্রাকশন সাইডে যাই ঠিকঠাক করতে পারবো, কন্ট্রাক্টরকে দিয়ে বলবো যে আসলে এটা টাইপিং মিস্টেক ঠিক করে ফেলেন, কাহিনী শেষ। বাট আপনি যখন বিকিউতে ভুল করবেন, এটা আসলে কোনোভাবে ঠিক করা যায় না, কারণ আপনার বিকিউটা দেখেই কন্ট্রাক্টর কোন একটা প্রজেক্টে কত টাকা লাগবে এটা প্রপোজ করে। তো যদি কোনো কারণে আপনার বিকিউর মধ্যে কোনো আইটেম মিসিং থাকে, কোনো আইটেম ভুল থাকে, সেটা কিন্তু পরবর্তীতে ঠিক করাটা খুবই ঝামেলাটা হয়ে যায়। সো যদিও আপনার রিয়েল লাইফে অবশ্যই বিইকিউ এর মধ্যে ভুল থাকবে, আইটেম মিসিং থাকবেই, বা আপনি মনে করেন বিইকিউ করছেন 2024-এ, প্রজেক্ট আপনার শেষ হয়েছে 2027-এ, তো নতুন জিনিস অবশ্যই আসবে। বাট এই ভুল হওয়ার পরিমাণটা বা আইটেম মিসিং এর পরিমাণটা যতটা কম রাখা যায় ততটা বেশি ভালো। তো আমি চেষ্টা করেছি যতগুলো আইটেম আমার রিয়েল লাইফে লাগে সবগুলাই এই জায়গার মধ্যে রাখা, যেটা আপনাকে আর আলাদা করে কোনো আইটেমের দিকে নজর দিতে না হয়। ওকে, সো এটা হচ্ছে বিইকিউ এর ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যেটা খুবই ইন্টারেস্টিং, যে আমরা চাইলেও জাস্ট নর্মালি হচ্ছে ইলেকট্রিক্যাল লোড দেবো, আমার কত সাইজে কেবল লাগবে বা আমার কত সার্কিট ব্রেকার লাগবে তার একটা লিস্ট পাবো। তো এই জিনিসগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে নেবো। চলো আমি একটু ওপেন করি এটা। হ্যাঁ, তো আমি এটা এখন ওপেন করি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে ফাইলগুলো আপনাদেরকে প্রোভাইড করি, এই ফাইলগুলো অনেকটা হাউ টু সে যে জাস্ট এমন না যে আমরা আপনাদেরকে কোনো কিছু না শিখে প্রোভাইড করি। যদি আমি আপনাদেরকে নর্মালি কোনো একটা ফাইল দিই, দেখা যাবে যে আপনি এন্টায়ার লাইফ আমার ফাইলের উপর ডিপেন্ড করে থাকবেন, যে কোন একটা প্রজেক্ট আসছে, ভাই তেমনি বলছিল, সো এই অনুযায়ী আপনি করবেন। সো এইটা ইটস নট গুড। সো আপনাকে হয়তো এক সময় নিজের ডিসিশন নিবেন, আপনার ডিসিশনের উপরে কাজ হবে, সো অবশ্যই আপনাকে ভেতরটা জানতে হবে। সেই জন্য এই টাইপের ফাইলগুলো কেমনে তৈরি করতে হয় সেটা আমরা কোর্সের মধ্যে আমরা রাখি। ওকে, আরো দুজন জয়েন করেছে, আমি অ্যাড করে নিই ওদেরকে। ঠিক আছে, সো মেবি এইটা আমরা পাবো হচ্ছে অটো লোড ক্যালকুলেশন, এখানে দিই। এটা আমরা নিয়ে আসি আগে। হ্যাঁ, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অটোমেটিক ওয়েতে আমাদের যে লোডটা লাগবে সেই লোডটাকে বের করার চেষ্টা করে দেখি এটা করতে পারি কিনা। হ্যাঁ, এটা রাইট। সো এমন থাকে না যে আমাদের থ্রি ফেজ লাইন থাকে, তো থ্রি ফেজ লাইনে ব্যালেন্সের ব্যাপার থাকে। সো যেহেতু ব্যালেন্সের কথা বলে ফেলছি, একটু কাভার করি। সো একজন কনসালটেন্ট কতটা ভালো বা কতটা খারাপ, এইটা যদি আপনি একটা মাধ্যমে বুঝতে চান, জাস্ট ওনাকে বলবেন যে আমার একটা ডিবি বোর্ড থেকে আপনি ব্যালেন্স করে দেন। সো যদি কোনো কনসালটেন্ট দেখেন যে কোন একটা বিল্ডিং এর ডিবি বোর্ড পারফেক্টলি ব্যালেন্স করতে পারছে, তার মানে হচ্ছে হি নোস যেটা ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে এক্স্যাক্টলি কোন একটা জিনিস কেমনে করে কাজ করে। দেখেন, আমি প্রত্যেকটা পার্টিসিপেন্টকে বলি যে আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন, আপনি কোনোদিনও লাইট ফ্যান নিজে বসাবেন না। হয়তো আপনার জুনিয়রকে বলবেন লাইট ফ্যানটা তুমি বসে ওয়ারিংটা করে ফেলো, সার্কিট ব্রেকার ঠিক করে ফেলো, কেবল সুইচ ঠিক করে ফেলো। আপনি যেটা করবেন যে ওই ডিবি বোর্ডটা করার পরে ওই ডিবি বোর্ডের প্রত্যেকটা ফেজে, লাইক আমার আর, আমার ওয়াই এবং আমার বি তে ব্যালেন্স হয়েছে কিনা এইটা আপনি চেক করবেন। কারণ যে আমার কোনো ফেজে যদি অতিরিক্ত লোড চলে, তো ডেফিনেটলি আমার সিস্টেমটা ইমব্যালেন্স, কারেন্টের পরিমাণ বাড়বে এবং আমার সিস্টেমটা ওয়ার্ক করবে না। সো এইটা হচ্ছে কনসালটেন্সি, নট আমার কেবল সিলেকশন, নট আমার সার্কিট ব্রেকার সিলেকশন। সো আমরা যেটা করেছি এটা হচ্ছে অটোমেটিক একটা প্যানেল শিডিউল। সো এই প্যানেল শিডিউলের মধ্যে আমার আর, আমার ওয়াই এবং বি, এই তিনটা ফেজকে এই এক্সেল ফাইলে অটোমেটিক ভাবে ব্যালেন্স করবে। সো আপনাকে এই ইনপুট গুলো দিতে হবে যাতে করে ও বুঝতে পারে যে এক্স্যাক্টলি কি কি আপনি চাচ্ছেন। আর এইটা করার পরে ও আপনাকে ডিসিশন আকারে দিবে যে আপনার ফেজটা আদৌ ব্যালেন্স হয়েছে নাকি ব্যালেন্স হয় নাই। সো এখানে দেখেন, আমরা দেওয়ার পরে আমার এক্সেল ফাইলে শো করতেছে আমার সিস্টেমটা ব্যালেন্স, মানে আমার আর ওয়াই বি তিনটা ফেজের মধ্যে যে লোডটা ডিস্ট্রিবিউট হয়েছে, সো দিস আর অল গুড। যদি কোনো কারণে আমার এটা ব্যালেন্স না থাকতো, এটা শো করতাম এটা ব্যালেন্স নাই, আমি জাস্ট জোর করে একটা লোড বাড়াই, দেখবেন এটা শো করে দিবে আমার সিস্টেম ব্যালেন্স নাই। লাইক মনে করেন আমার এই জায়গাতে 8 কিলোওয়াট লোড, এটা 8 কিলোওয়াট, এটা আমার 8.4 কিলোওয়াট। হ্যাঁ, তো আমি জোর করে এখানে 3 কিলোওয়াট আছে, তো দেখে আমি 4 কিলোওয়াট করে দিচ্ছি, 4 কিলোওয়াট করে দিই। হ্যাঁ, জোর করে, আমি তো এটা সূত্র আকারে সব করা, তো আমি জোর করে 4 কিলোওয়াট করি। সো দেখি এইটা আমার এখন ব্যালেন্স শো করে কিনা। দেখেন, এটা বলে দিচ্ছে সিস্টেম ইজ নট ব্যালেন্স, এটা আনব্যালেন্স সিস্টেম। সো এটা আপনি কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এক্সেলে আমাদের যে সিস্টেমটা ডিল করা হয় এটা আসলে অনেকগুলো সূত্রের সমন্বয় করা। যেমন দেখেন, আমরা এই জায়গাতে লোডগুলো যে ট্রান্সফার করেছি প্রত্যেকটা কিন্তু সূত্র আকারে করা। সো আপনাকে এই জায়গার মধ্যে কোনো হাত দিতে হবে না।
আপনাকে কি করতে হবে, ইনপুটটা এই জায়গায় দিতে হবে, দ্যাটস এইখানে ইনপুটটা দিবেন। আপনার কতগুলো ফ্যান আছে, লাইট আছে, তারপরে সকেট কতগুলো আছে, এই জায়গা দিবেন, বাকি ডিসিশনটা এক্সেল ফাইল এখান থেকে নিবে। তো এইটা একটু অটোমেটিকটা একটু টাফ হবে, বাট আমরা ম্যানুয়ালটা শিখিয়ে দেবো, এবং এইটা আপনি নিজে কেমনে বানাবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। ওকে, এখন চলেন লোড ক্যালকুলেশনের দিকে যাই। সো লোড ক্যালকুলেশন এখানে আমাদের এখানে কত লোড আছে, 22 কিলোওয়াট লোড আছে। সো 22 কিলোওয়াট লোডের জন্য আমার সার্কিট ব্রেকার শো করছে 63, এবং লোড মানে কেবল শো করছে হচ্ছে সামা কত, 16 অ্যাম্পিয়ারের। আমি ধরেন আমার একটা বড় বিল্ডিং হবে, আমার লোড হচ্ছে 40 কিলোওয়াট, আমি 40 দিলাম। সো ইটস অলরেডি চেঞ্জ 125 50। তো আপনাদের জন্য এটা খুবই ইফেক্টিভ, যারা বিশেষ করে নতুন ক্যারিয়ার শুরু করবেন। তো ওরা অনেক সময় কনফিউশনে ভুগি যে আমার কেবল ঠিক আছে কিনা, কেবল সাইজ ঠিক আছে কিনা। বাট এই জায়গায় একটা বিশাল বড় কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে এইটা আমার কত সময়ের জন্য সত্যি, যত সময় পর্যন্ত আমার ভোল্টেজ ড্রপটা নির্দিষ্ট লেভেলের মধ্যে আছে। সো হোয়াট ইজ ভোল্টেজ ড্রপ? ভোল্টেজ ড্রপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটার কারণে আপনার কেবল সাইজটা এই 40 কিলোটের জন্য 125 50 আরএম এর থেকে বাইরে 120 আরএম হতে পারে। সো আমরা এই যে রাজবাড়ির কথা বললাম না, রাজবাড়ি ওয়ার্কশপ। সো রাজবাড়ি ওয়ার্কশপে আমাদের একটা বিল্ডিং আছে, আমাদের বিল্ডিং এর লোড হচ্ছে মেবি 37 কিলোওয়াট। হ্যাঁ, তো দেখি 37 কিলোওয়াটের জন্য আমার কেবল সাইজ কত লাগে। 37 কিলোওয়াটের জন্য আমার কেবল সাইজ লাগতেছে হচ্ছে কত, 35 আরএম এর কেবল লাগতেছে। বাট আমাদের ভোল্টেজটা এত বেশি, যে জায়গাতে আমার কেবল ব্যবহার করা লাগছে 120 আরএম এর কেবল ব্যবহার করা লাগছে। বাট যে কেউ জিজ্ঞাসা করতে পারে, আরে ভাই 37 কিলোওয়াটের জন্য আমার 35 আরএম এর কেবল তো বেশি, আপনি 120 আরএম দিবেন, মেবি ইউ আর মানে মিস্টেক করে ফেলছেন, সামহাউ ইউ আর মেকিং সাম মিস্টেক। বাট আমার পলিসিটাকে ভালো করে বুঝতে হবে যে আমার এই যে 37 কিলোওয়াট লোড, এইটা যে জায়গা থেকে লাইন পাচ্ছে ডিসটেন্সটা কত। যদি এটা মনে করেন 1 কিলোমিটার দূরে হয়, তো ডেফিনেটলি আপনার এই 400 ভোল্ট 1 কিলোমিটার পার হয়ে আস্তে আস্তে ভোল্টেজ ড্রপ করবে। সো ভোল্টেজ ড্রপ করলে তো আমার কারেন্ট বাড়বে, তো কারেন্ট বাড়লে তো ডেফিনেটলি আমার কেবল সাইজ বাড়বে। সো এই জন্য আপনি সার্টেন লোডের জন্য কেবল সাইজ যে সবসময় একটাই হবে নট নেসেসারি, এটা অবশ্যই চেঞ্জ হতে পারে। তো ভোল্টেজ ড্রপটাও আমরা অটোমেটিক ভাবে ক্যালকুলেট করতে পারি। সো এইটা আমাদের আরেকটা ফরম্যাট, যে জায়গায় আমরা দেখাই দিব যে এক্স্যাক্টলি আমার ভোল্টেজ ড্রপটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো আমাদের বাংলাদেশে ভোল্টেজ ড্রপটা হচ্ছে পার্সেন্টেজ মেথডে ক্যালকুলেট করতে হয়, যে জায়গাতে ম্যাক্সিমাম লেভেলটা 2.5%। সো এটা কেমনে ওয়ার্ক করে আমি একটু পরে দেখাচ্ছি। তো একটা জিনিস মনে রাখবেন, যে আপনি যখন কনসালটেন্সি করবেন একটা প্রজেক্টে, ইউ আর দ্য বস, ক্লায়েন্ট নট বস, আপনার অডিটর নট বস, ইউ আর দ্য বস। সো আপনি এতগুলো মানুষের যখন কাজ করবেন, দেখবেন যে এক একজনের এক এক চিন্তা ভাবনা। হয়তো আপনার প্রজেক্টে যে কন্ট্রাক্টর আছে, আপনার প্রজেক্টে ফোরম্যান আছে, ক্লায়েন্টের যে ইলেকট্রিশিয়ান আছে, সে হয়তো বলতে পারে যে স্যার 37 কিলোটের জন্য তো আমরা অন্য একটা প্রজেক্টে 35 আরএম কেবল দিচ্ছি, এই স্যার তো 120 দিছে, মেবি উনি বুঝতে পারে নাই। বাট আপনি জানেন যে কেন আপনি 120 দিচ্ছেন, বিকজ আপনাকে ভোল্টেজ ড্রপ কনসিডার করা লাগছে। ওই ইলেকট্রিশিয়ানের মাথায় নাই ভোল্টেজ ড্রপ নামে দুনিয়াতে কোনো একটা টপিক থাকতে পারে, রাইট? সো আপনি যদি ওনাদের কথা ঘাবড়ে যে বলেন যে না আমার এটা 35 দিয়ে চলবে, আমার 120 দেওয়া ভুলে গেছে, তাহলে কিন্তু শেষ। মানে আপনার প্রজেক্ট যখন এক্সিকিউশনে যাবে, তখন দেখা যাবে এই 35 দিয়ে আপনি কোনো কিছু টানতেই পারবেন না। সো আপনার প্রজেক্টটা কিন্তু ওয়ার্ক করবে না। সো এই জন্য আপনি যে কাজটা করবেন, আপনার প্রত্যেকটা জায়গাতে ক্যালকুলেশনের দিকে খুব মনোযোগ দিতে হবে, যে আমি আমার ক্যালকুলেশন ঠিক মানে হচ্ছে দুনিয়াতে অন্য যে কেউ যা কিছু বলুক না কেন, আমি জানি আমি ঠিক। তো এই গার্ডসটা আপনার মধ্যে অলওয়েজ থাকতে হবে। তো আমি এখন দেখাই দিচ্ছি যে এই পার্সেন্টেজ মেথড কেমনে ওয়ার্ক করে, এবং এই পার্সেন্টেজ মেথডটা আমি কোন জায়গা থেকে পাবো। সো অনেক সময় দেখবেন যে আমরা যখন ডিজাইন করি, আমরা বলি যে আমার হয়তো 10 ভোল্ট ভোল্টেজ এই মুহূর্তে ড্রপ করছে, বা 5 ভোল্ট ড্রপ করছে, এটা আপনি বলতে পারেন। বাট অবশ্যই আপনার ডিজাইন রিপোর্টে থাকতে হবে যে এক্স্যাক্টলি কত পার্সেন্ট ভোল্টেজ ড্রপ করছে, বিকজ অ্যাজ পার বিএনবিসি অনলি পার্সেন্টেজ মেথড ইজ অ্যাকসেপ্টেবল। সো আমরা দেখাই, হ্যাঁ, একটু নিচের দিকে যাই। এই যে এগুলা হচ্ছে বাংলাদেশে ব্যবহৃত কেবল সাইজ। তো কেবল সাইজটাকে আমরা কিভাবে ডিনোট করি, বা কেবল সাইজ কেমনে কি, এই জিনিসগুলো হচ্ছে আমরা মেইন ক্লাসের মধ্যে আমরা রাখি। সো এই জায়গাতে এটা বলছে দেখেন 2.5% ভোল্টেজ ড্রপ, 2.5% অনলি পার্সেন্টেজ মেথড ইজ অ্যাকসেপ্টেবল, রাইট? এটা আর একটা হচ্ছে যে অলওয়েজ আমাদের বাংলাদেশে কপারের কেবলটা বেশি ব্যবহৃত হয়, কারণ এটার দিকে বিএনবিসি বেশি এম্পাসাইজ করে, বা যে কোনো ডিপার্টমেন্টই কপারের কেবলের বাইরে কোনো কেবল ব্যবহার করতে চাইবে না। সো এই ক্ষেত্রে আপনি অলওয়েজ চেষ্টা করবেন আপনার প্রজেক্টে কপারের কেবল ব্যবহার করার জন্য। তো অনেক সময় দেখা যায় যে প্রজেক্টে টাকা কম থাকে, তার জন্য অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, বাট পরবর্তীতে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আসে। তো এই জন্য আমাদের বিএনবিসির মধ্যে অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে, ডাইরেক্টলি কোথাও বলা নাই, শুধু এটা বলা আছে যে কপারটা ইজ অলওয়েজ প্রিফারেবল। তো এই জন্য চেষ্টা করবেন যে কোনো প্রজেক্টে আপনি যেন কপার ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস যেটা আমি ছবি একটু আগে দেখাইছি, সো এটা আমার চোখে পড়ে গেছে। সো আপনাদের মনে থাকার কথা যে আমরা একটু আগে বলছি RYB, তো আমরা থ্রি ফেজ লাইনকে
অলওয়েজ আর ওয়াই বি এই নামে ডেকে থাকি, তাই না? রেড ইয়েলো ব্লু এই নামে ডেকে থাকে। বাট এখনকার যে লেটেস্ট কোড বা IEEE নিয়ম, সেই জায়গাতে কিন্তু আর ওয়াই বি ইজ কাইন্ড অফ ওল্ড ভার্সন। আপনাকে ডাকতে হবে L1 L2 L3 এই নামে। এই যে দেখেন L1 L2 L3, এইভাবে করে আপনাকে থ্রি ফেজ লাইনটাকে ডিনোট করতে হবে। যদিও এটা বাংলাদেশে খুব বেশি সচরাচর ব্যবহৃত হয় না, বাট এটা হয়তো বা আস্তে আস্তে এটা ঠিকঠাক হয়ে যাবে, মানে জেনে রাখাটা ভালো। ওকে, আর একটা হচ্ছে ফ্যানের দিকে আমরা পরে আসি। সো এইটা হচ্ছে আমার ভোল্টেজ ড্রপের মেথডটা আমরা এখন দেখবো। সো ভোল্টেজ ড্রপ বলতে আসলে এক্স্যাক্টলি আমরা কি মিন করতেছি একটু দেখে আসি। সো এটা মনে করেন আমার একটা ফাইলস, সো আমি একটা বড় ফাইলস ওপেন করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, তাই না? সো এটা মানে ভালো হবে। 10 মিনিট, হ্যাঁ আমি একটু বের করে নিই। সো আমি এটা ওপেন যদি করি, ওপেন করি, হ্যাঁ একটা বড় বিল্ডিং আছে। সো এই বিল্ডিং আমরা দেখবো যে এক্স্যাক্টলি ভোল্টেজ ড্রপটা কিভাবে আসলে ভ্যারি করতে পারে। সো এটা একটু আসুক, তারপরে এখানে আমি বুঝাই। তো এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের ব্যাকআপ হেডকোয়ার্টার। যদি কোনো কারণে আমাদের প্রাইম মিনিস্টারের যে বাসভবন এখন আছে, যদি প্রবলেম হয়ে যায় তাহলে উনি এখানে থাকতে পারবে। সো এই বিল্ডিং এ যদি মনে করেন আমরা একটু ভেতরের অংশটা দেখি, লাইক মনে করেন এই জায়গাতে আমার একটা মেন বোর্ড আছে, এইটা। এটা মনে করেন আমার মেন বোর্ড আছে এই জায়গাতে। আর এই জায়গাতে হয়তো আমরা আরেকটা বোর্ড ব্যবহার করেছি। এই যে এরকম জায়গাতে আমার আরেকটা বোর্ড আছে, হ্যাঁ এরকম এই ওয়ালের মধ্যে। সো আমি নর্মালি কি করা হয় যে একটা মেন বোর্ড থেকে আমরা ডিফারেন্ট টাইপের সাব বোর্ডে লাইনটা ট্রান্সফার করি। সো আমার এই জায়গাতে মনে করেন এই বোর্ডের আন্ডারে 50 কিলোওয়াট লোড আছে। আমি চাচ্ছি কি এই বোর্ড থেকে 50 কিলোওয়াট লোড এই জায়গার মধ্যে ট্রান্সফার করার জন্য। তার মানে হচ্ছে আমার এই বোর্ডটা বেসিক্যালি লাইন পাচ্ছে হচ্ছে এই জায়গা থেকে। তাহলে আমার এই জায়গা থেকে লাইন পাওয়ার অর্থ কি, একটা নির্দিষ্ট দূরত্ব কভার করতে হবে না, এটা 10 মিটার হতে পারে, 100 মিটার হতে পারে, 200 মিটার হতে পারে। সেটা বিল্ডিং দেখে প্রজেক্ট দেখে এটা কম বেশি ভ্যারি করতে পারে। তো আমার এই ডিবির ভোল্টেজ যদি মনে করেন 400 ভোল্ট থাকে, রাইট? সো আমার চাওয়া কি বলেন তো, এই ডিবি পর্যন্ত যেন 400 ভোল্ট আসে। মানে এটা কিন্তু আমার জন্য খুব বেশি প্রয়োজনীয় যে আমার দুই জায়গার ভোল্টেজটা যেন সমান থাকে। যদি আমার সমান থাকে তাহলে কিন্তু আমার জন্য অনেক দিক থেকে লাভ। কিভাবে লাভ? এটা মনে করেন আমার একটা মেন বোর্ড। সো এইটা আমার মেন বোর্ড, আর এইটা হচ্ছে আমার একটা সাব বোর্ড, রাইট? তো পাওয়ারের সূত্র তো দুইটা বোর্ডের জন্য একই রকম। দুটো যদি আমার থ্রি ফেজ লোড হয়, এটার জন্য সূত্র হচ্ছে আমার P সমান √3 VI cos phi, রাইট? এটা না? সো আমি আপাতত আপনাদের বোঝানোর সুবিধার জন্য এই cos phi টার্মসটা এগুলাকে সরাই দিই। সো আমরা যে বেসিক সূত্র শিখি ছোটবেলাতে সেটা আগে যাই, যে P সমান VI, এটাতে যাই, হ্যাঁ এখানে যাই। আর এটার জন্য কিন্তু একই সূত্র, P সমান VI, রাইট? এটা। সো আপনি এই যে একটু আগে 35 কিলোওয়াট লোডের জন্য যে কেবল সাইজটা বের করলেন, কোন জায়গায় বের করলাম, মেবি এখানে। এই যে আপনার 35 বের করলেন 37 কিলোটের জন্য, এইটা আসলে আপনি কি অ্যাজিউম করছেন বলেন তো? অ্যাজিউম করছেন যে এই জায়গাতে আপনার ভোল্টেজটা 400 ভোল্ট আছে। এই 400 ভোল্ট ধরে কিন্তু আপনাকে ডিজাইন করা লাগছে, এবং 400 ভোল্ট ধরে আপনি কেবল সাইজটা বের করে ফেলছেন, তাই না? এখন এই জায়গাতে মনে করেন ভোল্টেজ লেভেলটা এই মুহূর্তে 400 ভোল্ট আছে। আপনি এইখান থেকে যে কারেন্ট বের করেছেন, আপনার অ্যাজাম্পশন ছিল এই ভিটা আপনার 400 ভোল্ট, তাই না? তার মানে আপনার চাওয়া হচ্ছে যে এই 400 ভোল্টের জন্য এতখানি দূরত্ব কভার করে এই জায়গাতে 400 ভোল্ট দিতে পারে। বাট আমরা তো জানি বেসিক ভোল্টেজ ড্রপের সূত্র থেকে যে ভোল্টেজটা আমার ডিসটেন্সের কারণে লস হইতে পারে। ইটস অ্যাবনর্মাল ফেনোমেনন না, এটা নর্মালি এটা হয়ে থাকে। তার মানে হচ্ছে আমার ভোল্টেজটা 400 ভোল্ট নাও আসতে পারে। সেটা মনে করেন কোনো কারণে আমার হয়তো 399 আসলো। তো 399 400 খুবই কাছাকাছি।
398 আসলো কাছাকাছি। কোনো কারণে যদি আমার 320 চলে আসে, মেবি এইটা একটা বড় ইম্প্যাক্ট তৈরি করবে। তো আমাদের যে লোকাল কোড আছে, লোকাল কোড অনুযায়ী এটা হচ্ছে সর্বোচ্চ আমার 2.5% ড্রপ করতে পারবে। তার মানে হচ্ছে যদি 400 ভোল্ট না থাকা এই জায়গায় 100 ভোল্ট থাকতো, তাহলে আমার এখানে কত আমি অ্যাকসেপ্ট করতে পারতাম, সর্বোচ্চ 97.5 ভোল্ট, রাইট? সেই একই হিসাবে 400 এর জন্য আপনাকে চিন্তা করতে হবে, তো এটা মানে 4 গুণ হইতে পারবে। তো এটাকে বলা হয় পার্সেন্টেজ মিটার দ্য ভোল্টেজ অফ 2.5% ভোল্টেজ আপনার এই ডিবিতে ড্রপ করতে পারবে। সো যদি কোনো কারণে মোর দ্যান ভোল্টেজ ড্রপ করে, তাই না, সো ডেফিনেটলি সেটা আপনার জন্য ইম্প্যাক্ট তৈরি করবে। কেউ ইম্প্যাক্ট তৈরি করবে, ধরেন আপনার এই ডিবির লোড হচ্ছে 50 কিলোওয়াট না, তো সেইটা এইটা আপনার 400 ভোল্ট থাকুক, আপনার 100 ভোল্ট থাকুক, আর 200 ভোল্ট থাকুক, লোড কি চেঞ্জ হবে? লোড তো 50 কিলোওয়াট 50 কিলোওয়াটে থাকবে। তো এই 50 কিলোওয়াট লোড যদি থাকে, তাহলে আয়ের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? এই যে পি, পি সমান আমার সূত্র ছিল ভিআই, তাহলে আই সমান কি ছিল বলেন তো? আই সমান হচ্ছে আমার পি, ওহো ডিলিট করে নি, হ্যাঁ, আই সমান হচ্ছে পি বাই ভি, তাই না? সো আমার পিটা 50 কিলোওয়াট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, এটা ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে না। বাট কোনো কারণে যদি আমার ভোল্টেজ 400 ভোল্ট থাকতো, তাই না, তার মানে কি এই জায়গায় যদি আমি মনে করেন 10 অ্যাম্পিয়ার পাইতাম, যদি কোনো কারণে আমার এটা 200 ভোল্ট চলে আসে, তাহলে আমার অ্যাম্পিয়ারটা 20 হয়ে যাচ্ছে না? এখন মনে করেন আপনার মাথার মধ্যে এটা নাই, আপনি 10 অ্যাম্পিয়ারের জন্য একটা কেবল চয়েস করছেন। তো এখানে 10 অ্যাম্পিয়ার বলতে কি বোঝাচ্ছে বলেন তো? বোঝানো হচ্ছে যে এই 10 অ্যাম্পিয়ারের জন্য যে পরিমাণ প্রয়োজনীয় ইলেকট্রন গুলো লাগবে, সেটা একটা নির্দিষ্ট ক্যাবলের মধ্যে দিয়ে মুভ করবে। সো ক্যাবলটা আমরা কন্ডাক্টর দিয়ে, কপার কন্ডাক্টর দিয়ে বানাই, সো এর মধ্যে দিয়ে মুভ করতে যাচ্ছে। সো এইটা আপনি যে চয়েস করেছেন সেটা ম্যাক্সিমাম ক্ষমতা ছিল 10 অ্যাম্পিয়ার নেওয়ার জন্য, বাট আপনার ভোল্টেজটা অতিরিক্ত ড্রপ করার কারণে কারেন্টটা বের হয়ে গেছে কত? 20 অ্যাম্পিয়ার। তাহলে কি আর এই কেবলটা 20 অ্যাম্পিয়ার নেওয়ার জন্য যথেষ্ট যোগ্য আছে? নো, এটা নট পসিবল। সেক্ষেত্রে কি আপনাকে একটা মোটা সাইজ কেবল ব্যবহার করতে হবে। সো সেইটা কিন্তু আপনাকে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করে করে করতে হবে। সো আমি এইটা এখানে আসি, হ্যাঁ, আইসা আমরা এই ভোল্টেজ ড্রপের সূত্র এখানে যাই। সো এটা হচ্ছে আমার অটোমেটিক ফাইল। সো এই ফাইলে আমরা আমাদের লোড দিব এবং আমার ডিসটেন্সটা দিব, আমার এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ ওখানে শো করে দিবে। লাইক মনে করেন আমার লোড যদি এখানে 100 কিলোওয়াট থাকে, এই 100 কিলোওয়াট, এই 100 কিলোওয়াটের জন্য আমার মনে করেন 200 মিটার দূরে হচ্ছে আমার এই লোডটা আছে, মানে আমার যেটা বলছিলাম যে এইখান থেকে এটা 200 কিলোমিটার দূরে, 200 মিটার দূরে আছে। আর এই ডিবির লোড হচ্ছে 100 কিলোওয়াট না, তাহলে আমি ডিসটেন্সের এখানে 200 দিব, আর আমি কেবল সাইজটা দিই। কেবল সাইজটা আমার 25 তো না, দেখি 100 এর জন্য কত লাগতে পারে, 100 কিলোওয়াটের জন্য দেখি কত লাগতে পারে, একটু দেখে আসি। সো 100 কিলোওয়াটের জন্য আমরা 185 এর কেবল দিলেই চলে, 185 এর কেবল দিলেই চলবে। সো এটা আমরা ব্যবহার করি 185, 150 দিই মনে করেন। তার মানে কি ভোল্টেজ আপটা আমার একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে আছে, 1.45% আছে। এখন সামাও ধরেন আমি আপনাকে বললাম যে ভাই আসলে ডিবি তার শিফট হয়ে গেছে, ডিবি থেকে ডিবির ডিসটেন্স এখন আর 200 মিটার নাই, এটা আপনার 500 মিটার হয়ে গেছে। সামা 500 মিটার হয়ে গেছে, সো এখানে 500 মিটার দিলেন। চিন্তা করেন আপনার ভোল্টেজটা কত হয়ে গেছে? 3.72%। 500 মিটার থেকে যদি বেশি হয়, লাইক 700 মিটার, ভোল্টেজটা কিন্তু আরো বাড়ছে, কত? 5.21। এখন আপনার অন্য প্রজেক্টে 150 কেবল দিয়ে 100 কিলোট একদম ঘাপাই চলছে, সুন্দর করে চলছে, এই জায়গা চলবে না, কারণ আমার ভোল্টেজটা এটা এখন বেশি ড্রপ হচ্ছে। তাহলে আমি 185 পরের সাইজটা কত আছে অ্যাজ পার বিএনবিসি অনুযায়ী একটু দেখি। 185 পরের সাইজটা নিচের দিকে পাবো, এগুলো একটু মুখস্থ মতো করে ফেলতে হবে আমাদের, হ্যাঁ, যে কোন কোন কেবল সাইজ গুলো অ্যাজ পার বিএনবিসি কর্তৃক আমরা ব্যবহার করতে পারবো। সো দেখেন 150 পর 185, তারপরে 240, তারপরে 300, 400, 500, 630, 800, 1000। সো আমি এই 185 করি, সো স্টিল নট গুড। 240 করি, তারপরে করতে পারবো না। 300, তাও না। এরপর একটা কথা 400। তার মানে বুঝতে পারতেছেন 100 কিলোওয়াট লোড, জাস্ট বিকজ অফ আওয়ার ডিস্টেন্স, এক জায়গাতে লাগতো 150 আরএম, এক জায়গাতে লাগছে 400 আরএম। সো যে কেউ জিজ্ঞাসা করতে পারে যে এইটা তো আসলে হওয়ার কথা না, আমার তো এটা 150 আরএম দিয়ে অন্য প্রজেক্ট হয়ে গেছে, আপনার কাছে 400 আরএম লাগবে। তো তার মনে করেন ডিবি থেকে ডিবি ডিস্টেন্স ছিল, বা ডিবি থেকে কোন এমডিবি ডিস্টেন্স ছিল 10 মিটার, আপনার 700 মিটার, সো আপনার লাগতে পারে। সো এই সাহসটা অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে যে আমি যেটা দিচ্ছি সেটা লোকাল কোড অনুযায়ী, বা আমার যে ক্যালকুলেশন মেথড আছে সেটা অনুযায়ী পারফেক্ট। সো এইটা যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে দেখবেন যে কোনো প্রজেক্টে আপনি এটা হোল্ড করে রাখতে পারবেন, যে আপনার ডিজাইন অনুযায়ী আপনি কাজটা ঠিকমতো এক্সিকিউট যেন হয়।
ওকে, সো এর বাইরেও আমাদের কিছু এক্সেল ফাইল আছে, সেটা যদি আমি একটু দেখাই, মেবি আমরা এদিকে পাবো। সো এইটাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের সাবস্টেশনের ক্যালকুলেশন। তো সাবস্টেশন ক্যালকুলেশন আমি দেখাবো একটু পরে। তো এই এক্সেল ফাইলের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাবস্টেশনে যত টাইপের ক্যালকুলেশন লাগে, মনে করেন আপনার প্রাইমারি কারেন্ট কত, সেকেন্ডারি কারেন্ট কত, হোয়াট এভার, 250 কেভিএ লোডে 200 মিটার দূরে হলে ক্যাবল সাইজ কত হবে যদি একটু দেখাতেন। সো 250 কেভিএ লোডে আমার যতটুকু মনে হচ্ছে যে আপনি হয়তো এলটি ক্যাবলের কথা বলেছেন, যেটা আমাদের লো ভোল্টেজ ক্যাবল। চলো আমরা নিজে একটু দেখে আসি, যে আপনি নিজে খেয়াল করে দেখেন যে কত হতে পারে। সো ধরেন আমরা এই জায়গাতে যাই, আমরা ভোল্টেজটা এখানে ব্যবহার করেছি, হ্যাঁ। সো 250 কেভিএ। সো আমরা কিলোওয়াটে যখন ক্যালকুলেট করি তখন আমরা একভাবে হচ্ছে পাওয়ার লেভেলটা ক্যালকুলেট করি, বাট আমরা যখন কেভিএ তে ক্যালকুলেট করি তখন আমাদের আরেকভাবে সূত্র অনুযায়ী করতে হয়, বিকজ রিয়েল পাওয়ারে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা লাগে। তো রিয়েল পাওয়ারের ক্ষেত্রে সূত্রটা কি বলেন তো? রিয়েল পাওয়ারের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে পি সমান √3 VI cos phi। সো যখন আপনি কেভিএ তে ক্যালকুলেট করবেন, কেভিএ মিন্স হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। সো অ্যাপারেন্ট পাওয়ারের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে √VI, নট cos phi। এখানে কিন্তু cos phi আসবে না, বিকজ অফ আপনার কোনো লোড নাই। যেখানে কোনো লোড নাই সেই জায়গাতে কোনো কনজাম্পশন নাই, সো নো কনজাম্পশন, লো পাওয়ার ফ্যাক্টর, নো লস। তো সেই ক্ষেত্রে আপনি যদি 250 কেভিএ লোড থাকে, তাহলে দেখি যে আপনার জন্য কি পরিমাণে কারেন্ট আসতে পারে। সো এইটা হচ্ছে আপনার জন্য রিয়েল কারেন্ট। 325 অ্যাম্পিয়ার আপনার জন্য হচ্ছে রিয়েল কারেন্ট, যেটা আপনাকে ব্যবহার করতে হবে। সো এই 325 অ্যাম্পিয়ার যেটা, এটাকে আমরা বলি হচ্ছে আইডি। আইডি মানে ডিজাইন কারেন্ট। সো ডিজাইন কারেন্ট মানে হচ্ছে যেটা বই পুস্তকের কারেন্ট, যেটা ব্যবহার করে আপনি কাজ চালাতে পারবেন। বা রিয়েল লাইফে আপনি এটাতে কাজ চালাতে পারবেন না, বিকজ আপনি এই মুহূর্তে যে কারেন্ট ক্যালকুলেট করেছেন সেখানে আপনি ধরে রেখেছেন যে আপনি 400 ভোল্ট পাচ্ছেন। আপনার এই জায়গাতে লোড আছে হচ্ছে 250 কেভিএ, হ্যাঁ। সো আপনার ক্যাবেলটা একদম পারফেক্টলি কপারের 99.99% বিশুদ্ধ কপার আছে। সো এই জিনিসগুলো আপনি অ্যাজিউম করে করেছেন, কিন্তু সেটা হয়তো বা বাস্তবে নাও হতে পারে। সেই জন্য রিস্ক ফ্যাক্টর আগে। তো রিস্ক ফ্যাক্টরের কনসেপ্টটা অনেক বেশি জটিল, যেটা হয়তো একটা ক্লাসের মধ্যে বোঝানোটা ভেরি টাফ। ডিফারেন্ট টাইপের বিল্ডিং এর জন্য ডিফারেন্ট ভাবে রিস্ক ফ্যাক্টর লাগে। সো যারা গার্মেন্টসে কাজ করেন তারা হয়তো অলওয়েজ রিস্ক ফ্যাক্টরটা 1.25 নেন, বাট আমরা যখন রিয়েল লাইফে কাজ করি, কোনো বিল্ডিং আমার গার্মেন্টস, কোনোটা হসপিটাল, কোনোটা মনে করেন রেলওয়ে প্রজেক্ট, সো এক একটা জায়গার জন্য রিস্ক ফ্যাক্টর এক এক রকম থাকে। তো তারপরে যেটা আমাদের সচরাচর আমরা করে থাকি, 25% থেকে 20% আমরা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাউন্ট করি। সেটা যেমন 20% নেই, দেখি কত আসে। রাইট। সো আমার 390 অ্যাম্পিয়ার আসছে। 390 অ্যাম্পিয়ার মানে হচ্ছে যে আমার এলটি সাইডে 390 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, রাইট। সো এটুকু আমরা বুঝছি 390 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এটা ফ্লো করতেছে। এখন যদি আমার কন্ডিশনটা এরকম আসে যে 390 অ্যাম্পিয়ার, তো সো আমি আমার যে ক্যাবেলের ক্যাটালগ গুলো আছে না, ক্যাবেলের ক্যাটালগ আমি ওপেন করবো, ওপেন করে দেখবো যে 390 অ্যাম্পিয়ারের জন্য কতটুকু আসলে আমার ক্যাবল লাগতে পারে, কতটুকু মোটা বা কতটুকু চিকন ক্যাবল আমার লাগতে পারে, রাইট। সো যদি আমরা একটু দেখি, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, লাইক মনে করেন আমার একটা কেবল আছে, সেটা হচ্ছে 185 একটা কেবল আছে, 185 কেবল। সে আপনাকে শো করতেছে কি যে এই 185 যদি কেবল হয়, সেটা আপনার পক্ষে প্রায় 410 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করতে পারবে। সো আপনি তো মনে করতে পারেন যে আরে আমার তো 185 ব্যবহার করলেই চলবে, কারণ আমার তো 390 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করাইতে হবে, আমার সেখানে 410 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করাইতেছে, সো আমি 185 চোখ বন্ধ করে নিতে পারি। বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে যে আমাদের যেগুলা ক্যাবল কোম্পানি এক্সিস্ট করে বা সারা ওয়ার্ল্ডেই, ওরা ক্যাবলের রেটিং গুলো কিভাবে প্রকাশ করে হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য এবং নির্দিষ্ট এনভায়রনমেন্টের জন্য। সো ওরা প্রকাশ করছে কি যে আপনার প্রজেক্ট যদি অলওয়েজ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে, যদি আপনি ক্যাবল লে গুলো একদম পারফেক্টলি করতে পারেন, তাহলে 185 কেবল হয়তো আপনার 410 ক্যারি করতে পারে। বাট আপনার প্রজেক্টে কি সবসময় 35 ডিগ্রি থাকবে? এই যে এখনকার তাপমাত্রা কত, প্রায় 40, 42, 44, আবার শীতের সময় 5 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস। সো এই টেম্পারেচার ভ্যারি থাকবে। আবার মনে করেন ক্যাবেল লে করার সময় আপনি ক্যাবেল হয়তো এক জায়গাতে বেশি ভাঁজ করে ফেলছে, তার মানে কি ওই জায়গাতে টেম্পারেচার রাইজ হবে। সো রিয়েল লাইফে আমাদের কিছু রিস্ক ফ্যাক্টর কাউন্ট করতে হয়। তো এটাকে বলা হয় ক্যাবেলের ডি রেটিং ফ্যাক্টর। তো ক্যাবেলের ডি রেটিং ফ্যাক্টরটা অলওয়েজ আমাদের দেশের জন্য 80 থেকে 85% এর মধ্যে ভ্যারি করে। যদি এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতে পারে, বাট আমরা মোটামুটি 80 থেকে 85% এর মধ্যে রাখি। তাহলে যদি আমার এই 185 কেবল
410 অ্যাম্পিয়ার ক্যারি করতে পারে, বাট আমি বাস্তবে নিব কি এই 410 এর 80%, তাহলে কি 328, তো যেটা আমার জন্য নট ইফেক্টিভ। তাহলে তো আমি পরের সাইজে যাবো। তো আপনার যে কেবলটা আপনার যেটার জন্য তার জন্য 240 এর হয়তো বা পারফেক্টলি হবে। তো আমরা এটা নিই। তো 250 যে কেভিএ তে করছেন না, তো 250 কেভিএর কিলোওয়াটটা আমাদের লাগবে, রাইট? সো আমরা কেভিএ থেকে কিলোওয়াটে কনভার্ট করি। এই 250 ভাগ আপনার 0.8, তার মানে ভাগ দিয়ে করতেছি 250 ইন্টু 0.8, তার মানে আমার 200 কিলোওয়াট লোড। হ্যাঁ, সো আমি এটা 200 কিলোওয়াট করি। দেখেন আমার 200 কিলোওয়াট করি। সো আমার ডিসটেন্সটা কত হবে বলেন তো? আমার ডিসটেন্সটা হবে হচ্ছে 200 মিটার। সো আপনার 200 মিটার করি। সো এটা কিন্তু খাপে খাপ লেগে গেছে, দেখছেন? সো আপনার যদি 200 মিটার থাকে, আপনার যদি মনে করেন 200 কিলোওয়াট লোড থাকে, এবং আপনি যদি 240 মিলিমিটার স্কোয়ারের কেবল ব্যবহার করেন, তাহলে আপনার ভোল্টেজটা কিন্তু নির্দিষ্ট পারমিসিবল সীমার মধ্যে আছে 1.86%। সো একদম পারফেক্ট। তো অনেক সময় আমরা যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হইতো হয়তো 240 করতাম না। কারণটা হচ্ছে যদিও আপনি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ 200 কিলোওয়াট লোডের জন্য 250 কেভি ট্রান্সফরমার দিয়েছেন না, সো রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ডাইভার্সিটি অনেক থাকে, কারণ সবাই একসাথে এসি চালাবে না, সবাই একসাথে বাসায় থাকতেও পারবে না। মানে কি, হয়তো কোনো বাসাতে মনে করেন 10 কিলোওয়াট লোড, সেম বাসাতে হয়তো অন্য ফ্ল্যাটে মনে করেন 8 কিলোওয়াট লোড, মানে কম বেশি ভ্যারিয়েশনটা থাকে। সেই ক্ষেত্রে হয়তো এই প্রজেক্টের জন্য আমরা 185 এমএ কেবল দিয়ে চালাতে পারতাম, রাইট? সো 185 এমএ কেবল দিলে টাইটাই হবে। তার জন্য আপনার জন্য সবচেয়ে প্রিফারেবল 240 আরএমএ কেবল ব্যবহার করা। তো আমি আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি, ঠিক আছে? ওকে, সো আমরা এখন যেখানে ছিলাম, সো ট্রান্সফরমারের ক্ষেত্রে বা আমার যত টাইপের কেবল লাগে, এইচসি কেবল লাগে বা আপনার প্রাইমারি কেবল লাগে, মানে যত কিছু লাগতে পারে সবগুলোর ডেটা আপনি এক জায়গার মধ্যে পাবেন। লাইক মনে করেন আমি এটাকে একটু এলোমেলো করে 100 কিলোওয়াট করি, এখন আমি এটাকে 625 করি। মানে আমার লোড যদি 625 কিলোওয়াট লাগে, তার জন্য আমার ট্রান্সফরমার সাইজ, আমার প্রাইমারি, আমার সেকেন্ডারি, আমার প্রাইমারি কেবল, আমার সেকেন্ডারি কেবলস, আমার পিটি রেশিও, সিটি রেশিও, আমার পিএফআই এর রেটিং, পিএফআই এর জন্য আমার যত সাইজের ক্যাপাসিটর ব্যাংক লাগবে, প্রত্যেকটা ডেটা আপনি এখানে পাবেন, সে একটা সিঙ্গেল ক্লিকে পাবেন। সো এইটা আমরা যেটা করি যে এক্সেল ফাইলটা দিয়ে দিই, আর এটার প্রত্যেকটা ক্যালকুলেশন আমি আলাদা করে শেখাই। সো আমি একটা সাবস্টিটিউশনের ড্রয়িং ওপেন করি, তাহলে আপনি এটা বুঝতে পারবেন মানে আমাদের লেভেলটা কতটা ডিটেইলস আমরা যাব। ওকে, সো এইটা হয়তো বা আমাদের অন্য জায়গাতে থাকবে, দেখি এখানে আছে কিনা। পেয়েছি মাস্টার প্ল্যান এখানে, সেটা আমরা ওপেন করি। তো আমাদের কোর্সের দুইটা জিনিস খুবই এক্সেপশনাল বলে আমরা যেটা বিশ্বাস করি, সেটা হচ্ছে একটা হচ্ছে লাইটিং সিমুলেশন, যেটা রিয়েল লাইফে আমরা যদি কোনো প্রজেক্ট করি সেখানে যেভাবে করি এক্স্যাক্টলি সেটাই আমরা করি। আর একটা সাবস্টেশন ডিজাইন। সাবস্টেশন ডিজাইনের ক্ষেত্রে যেটা আমরা বলি যে আমাদের কোর্সের মধ্যে কোনোভাবে আপনাকে 100 কেভিএ বা 1000 কেভিএর কোনো সাবস্টেশনের একদম এ টু জেড আমরা শেখাবো না। কারণ আমি যদি আপনাকে শুধুমাত্র 1000 কেভিএর কোনো সাবস্টেশনের ডিজাইন শেখাই, সো আপনি জাস্ট একটা 1000 কেভিএ সাবস্টেশনের ডিজাইনই জানবেন। বাট আপনাকে তো 1000 কেভিও করতে হবে, 100 কেভিও করতে হবে, 4000 কেভিও করতে হবে, 10000 কেভিও করতে হবে, তাই না? সো ডিফারেন্ট প্রজেক্টে ডিফারেন্ট টাইপের সাবস্টেশন করতে হবে। আবার কোন প্রজেক্টে 1000 কেভিও করতেছেন, সেখানে মনে করেন রেসিডেন্সিয়াল, কোনটা কমার্শিয়াল, কোন জায়গা হসপিটাল, তার মানে হচ্ছে পলিসি ডিফারেন্স আছে। সো আমরা যেটা করব যে প্রত্যেকটা ইকুইপমেন্টের সাথে অন্য ইকুইপমেন্টের কি রিলেশন আছে, কি কি ক্যালকুলেশন দেয়ার কম্বাইন করা আছে, সো এটা প্রত্যেকটা জিনিস আমরা হাতে হাতে করে করব। তারপরে দেখাবো যে এক্স্যাক্টলি এই ইকুইপমেন্ট গুলাকে কেমনে ক্রোনোলজিক্যালি সাজিয়ে আপনি এরকম একটা জিনিস ডেভেলপ করতে পারেন, যেটা করে আপনি নিজে থেকে একটা 100 কেবি থেকে শুরু করে 10,000 কেবি পর্যন্ত সাবস্টেশন ডিজাইন করতে পারবেন। তো আমি পার্সোনালি যেটা করেছি সেটা হচ্ছে 11 কেবি এবং 33 কেবি পর্যন্ত সাবস্টেশন ডিজাইন করা আমার করা, বাট 33 কেবি এর পরে 132 কেবি নিজে কখনো করি নাই। সো এই জন্য আমি আমার কোর্সের মধ্যে 33 কেবি এর বেশি কোনো সাবস্টেশন ডিজাইন হয়তো দেখাতে পারবো না। জি, আমাদের এই যে ভিডিওটা আছে সেটা আমরা ফেসবুক গ্রুপে এবং ইউটিউবে আপলোড করে দিব, সো যারা মিস করবেন তারা দেখে নিতে পারবেন। ওকে, সো আমরা চেষ্টা করবো যে আমাদের কোর্সের শেষে যেন আপনার পক্ষে এরকম একটা সাবস্টেশন ডিজাইন করা সম্ভব হয়, যেখানে সব টাইপের ক্যালকুলেশন সহ আপনি করতে পারবেন, রাইট? আর একটা জিনিস হচ্ছে যে আমরা যখন কোনো কাজগুলো করি, সো কাজগুলো করার ক্ষেত্রে স্কেমেটিক ডায়াগ্রামটা ভেরি ইম্পর্টেন্ট। সো স্কেমেটিক, হোয়াট ইজ স্কেমেটিক? এটার নাম হচ্ছে এসএলডি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। স্কেমেটিক মানে হচ্ছে যে আপনার যে ডিবি গুলো আছে বা আপনার যে প্ল্যান গুলো আছে সেটা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে সাজানো।
তো মেবি আমার এখানে স্কেমেটিক থাকার কথা, আমি দেখি স্কেমেটিকটা আমি পাই কিনা, তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। সো এইখানে একটা স্কেমেটিক আছে একটু ডিফারেন্ট টাইপের প্রজেক্টের জন্য, সো স্কেমেটিকটা আমি দেখাই। ওকে, সো স্কিমেটিকটা এখানে ওপেন হয়েছে মেবি। সো এইখানে যেটা করা থাকে যে আমার নিচের ফ্লোর থেকে যে ডিবি গুলা উঠতেছে সেটা প্রত্যেকটা ফ্লোরে কোন কোন জায়গায় ভাগ হয়েছে, মানে এইখানে ভাগ, এইখানে ভাগ, এইখানে ভাগ, এইখানে ভাগ। সো এই সিকোয়েন্সটা আমাদেরকে মেনটেন করতে হয়। সো এতে করে হয় কি যে আপনার যে প্ল্যান গুলো আপনি রেডি করলেন, এই প্ল্যান গুলার প্রত্যেকটা ডিবির আন্ডারে কি পরিমাণ লোড আছে, তারপর হচ্ছে ওই ডিবির আন্ডারে সাব ডিবি গুলো আছে তার আন্ডারে কি কি লোড আছে, বা অন্য যে সাব ডিবি গুলো আছে তার আন্ডারে কি কি লোড আছে, সেটা আপনার চোখের সামনে থাকে। সো ওটা থাকলে হয় কি যে আপনি যখন এইটা রেডি করবেন, সো এই জায়গার মধ্যে ওই ডিবি বোর্ডের যে লোড গুলো আছে সেখান থেকে লোডটা ক্যালকুলেট করে এক্স্যাক্টলি আপনার পক্ষে এসএলডি করা সুবিধাজনক হয়ে যায়। তো সেই জন্য আমরা যেটা করে থাকি, যখনই কোনো বিল্ডিং এর এসএলডি করি তার আগে আমরা স্কিমেটিক ডায়াগ্রাম করি, সেই স্কিমেটিক ডায়াগ্রামটা দেখে এই এসএলডি আমাদের পক্ষে করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। ঠিক আছে, তো চলুন আমরা এখন একটা বিল্ডিং ওপেন করি, যে বিল্ডিং এ আমরা কমপ্লিটলি দেখতে পারবো যে এক্স্যাক্টলি আমাদেরকে কি কি টাইপের কাজ করতে হবে। সো একটা বিসিএল বিল্ডিং এ মোটামুটি এই টাইপের কাজগুলো রাখতে হয়। সো লাইট প্ল্যান থেকে শুরু করে প্রায় কস্ট এস্টিমেট পর্যন্ত। তো আমরা চেষ্টা করব যে আমাদের কোর্সের মধ্যে এই জিনিসগুলো কভার করার। তো আমি এখন একটা আমাদের যে বিল্ডিং গুলো করছি সেরকম একটা বিল্ডিং আমি ওপেন করে দেখাই আপনাদেরকে। তো লেটেস্ট যে কাজটা করেছি সেটাই আমরা দেখাবো। কনফ্লোর সেট করার, হ্যাঁ, সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরের ড্রয়িং। সো আমি পিডিএফও দেখাবো এবং একটা অটোক্যাড ফাইল ওপেন করি, এটা অটোক্যাড ফাইল। সো এটা হচ্ছে আমাদের একটা 14 তলা বিল্ডিং। 14 তলা বিল্ডিং এটা হচ্ছে 4th ফ্লোর। সো আপনি চিন্তা করেন যে এই প্ল্যানটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এক্স্যাক্টলি আমার কি কি করতে হবে। একটু জুম করি। সো আমার প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ার। আমার লাইট ফ্যান বসানো, তারপরে হচ্ছে আমার যে ফিক্সার গুলো আছে সেই ফিক্সার গুলার অ্যালাইনমেন্ট ক্লিয়ার, মানে মোটামুটি কিন্তু আমরা বলতে পারতেছি যে এই জায়গাতে আমার কি কি টাইপের কাজ করতে হবে। তো আমাদের ফ্রি ক্লাস শুধুমাত্র আজকের জন্যই চলবে, হ্যাঁ। সো আমাদের এন্টায়ার কোর্সের উদ্দেশ্য হচ্ছে যে কোর্সের পরে আপনি নিজে যেন এরকম একটা ড্রয়িং প্রডিউস করতে পারেন যে জায়গাতে প্রত্যেকটা ক্যালকুলেশনকে অ্যাকোমোডেট করে কিন্তু করতে হবে, রাইট। সো এইটা আমার হচ্ছে লাইট ফ্যানের ড্রয়িং। তো এরপর যদি আসি, এটা হচ্ছে আমার সার্কিট করার জন্য যে সকেট গুলো লাগে, সকেটের ড্রয়িং। তারপর এইখানে যদি রাখি, সো এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, যেখানে আমি বলা আছে প্রত্যেকটা ডিবির আন্ডারে সার্কিট ব্রেকার কত, কেবল সাইজ কত, বাস বারের সাইজ কত হবে, তারপর আমার পয়েন্ট ওয়ারিং এর জন্য সার্কিট কত হবে, আমার এসি সার্কিটে কেবলস কত হবে, পুরোটা ডিটেইলস আপনি এখানে পাবেন। আর এইখানে যেটা পাবো, যেটা ইএলবি সিস্টেম বলি, সো আমার সিসিটিভি কিভাবে বসবে, সিসিটিভি ওয়ারিং কেমন, আমার টেলিভিশন কোন জায়গা, টেলিফোন কোন জায়গা বসবে, তারপরে আমার যদি অন্য কোনো প্যারামিটার থাকে সেটা কিভাবে বসবে। সো এই সবগুলা নিয়ে আমাদের এক একটা ফ্লোর তৈরি করা হয়। তো এরকম করে আমার যতগুলো ফ্লোর থাকবে প্রত্যেকটা ফ্লোরের ড্রয়িং আমাকে তৈরি করা লাগছে। এই যে দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত, রাইট। সো আমি যদি এখান থেকে ওপেন করি, একটা পিডিএফ ওপেন করি, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন। সো এই 14 তলা বিল্ডিং এর জন্য আমাদের প্রায় 106টা পেজ লাগছে। সো এরকম করে আমরা চেষ্টা করব যে আমার এন্টায়ার কোর্সের পরে যে আপনি এরকম একটা বিল্ডিং এর ড্রয়িং করতে পারবেন। হয়তোবা প্রথমেই কোন একটা বিল্ডিং আপনি 100% অ্যাকুরেট করতে পারবেন না, বাট আপনার শুরুটা যেন একদম অ্যাকুরেসি মেনটেন করে হয় সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমার ড্রয়িং লিস্ট। এরপরে হচ্ছে আমার যে লিজেন্ড গুলো থাকে, আমার ড্রয়িং নোটস গুলো থাকে সেইগুলা। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর, সো এটা আমার গ্রাউন্ড ফ্লোর। সো এরকম করে আপনি নিচে দিকে যাবেন, প্রত্যেকটা ফ্লোর আপনি পাবেন এভাবে করে, যে দেখেন এভাবে করে, রাইট। সো এই কাজগুলো আপনি কিভাবে করবেন সেটা আমরা আমাদের ক্লাসের মধ্যে রাখবো। সো এটা ইউটিউবে পাওয়া যাবে, জি, ঠিক আছে। সো এটা নিয়ে হচ্ছে আমরা বলতে পারি যে একটা বিল্ডিং এর যতগুলা ফ্লোর থাকে প্রত্যেকটা ফ্লোরের ইলেকট্রিক্যাল ড্রয়িং কে আমাকে এরকম করে সিকোয়েন্সিয়ালি সাজাতে হয়। তো আপনাদের যদি কোর্স আমরা নিই এবং সেই কোর্স যদি আপনারা এনরোল করেন, সেখানে আমরা প্রত্যেকটা ক্লাসে কি কি পড়াবো তার একটা ডেটা তৈরি করে রেখেছি। সো এটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে পড়ানোর জন্য ডেটা। সো প্রথম যে ক্লাস হয় দুইটা, এই ক্লাসে আমরা কভার করি যে যে বেসিক টার্মগুলো থাকে, যে বিএনবিসি কি, আমার সিঙ্গেল ফেজ থ্রি ফেজ লাইন কি, কিভাবে ক্যাবল ক্যালকুলেশন করতে হয়, সার্কিট ব্রেকার ক্যালকুলেশন নিয়ম কি, বা ক্যাবলের টার্মস গুলা কিভাবে লিখতে হয়,
বা বাংলাদেশের লোকাল কোড কেমন আছে সেটা নিয়ে বিস্তারিত থাকে। 3 নাম্বার ক্লাসে হচ্ছে এন্টায়ারলি অটোক্যাড ভিত্তিক, যে জায়গাতে অটোক্যাডের প্রত্যেকটা খুঁটিনাটি আমরা আলোচনা করি, যে যাতে করে আপনার ড্রয়িংটা দেখতে সুন্দর হয়। তো আপনাদের মধ্যে যদি কেউ এনরোল করেন এবং সে যদি অটোক্যাড কখনো নাও ব্যবহার করেন, ঘাবড়ানোর কিছু নাই। সো আপনাদের জন্য আমরা আলাদা করে অটোক্যাড ক্লাস নিব, যেটা দেখে আমাদের যেটা বিশ্বাস আপনি নিজে অটোক্যাড শিখতে পারবেন। আর তারপরে যদি না পারেন, প্রয়োজন আপনার সাথে আমরা আলাদা করে বসে অটোক্যাডে ভালো করার পরে তারপর ডিজাইনের মধ্যে নিয়ে আসবেন, সেটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি। তারপর রেসিডেন্সিয়াল, স্মল কমার্শিয়াল, 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 তারপর হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর সেটা। আর এই গার্মেন্টস সেক্টরের সাথে আমাদের আরেকটা ক্লাস আমরা রাখি, সেটা হচ্ছে এই 11 নম্বর এলপিএস ক্লাসের জন্য, যেখানে হসপিটাল বিল্ডিং থাকে, এরপর সাবস্টেশন বিএকিউ মাস্টার প্ল্যান। সো এইভাবে করে আমাদের এন্টার কোর্স আমরা শেষ করে ফেলি। ওকে, তো এখন যে জিনিসটা বাকি থাকলো সেটা হচ্ছে কি কি ফাইলস আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি। সেটা হচ্ছে লিস্ট আছে। সো এই লিস্টের মধ্যে যত টাইপের জিনিস আপনি পাইছেন সবগুলো আপনি পাবেন। সো আপনার থান্ডার ইম্পোর্টেশন বলেন, বা আপনার প্যানেল শিডিউল বলেন, বা লাক্স ক্যালকুলেশন বলেন, বা মনে করেন ভোল্টেজ ড্রপ বলেন, টেন্ডার এভিয়েলেশন বলেন, সবগুলো আমরা কোর্সের মধ্যে আমরা রাখবো। তো এখন যেটা আমি আপনাকে দেখাতে যাচ্ছি, সার্টিফিকেট হচ্ছে যে যদি আপনি কোর্সে ঠিকমতো এনরোল করেন, ঠিকমতো যদি ক্লাস করেন এবং আমাদের যেটা টাস্কগুলো যদি কমপ্লিট করেন, তাহলে কোর্সের শেষে আপনি যে কোর্স করেছেন এই মর্মে আমরা সার্টিফিকেট দিব। ওকে, এরপরে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক এখনকার বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে লাইটিং সিমুলেশন। এই যে অটোক্যাডে আমি আপনাকে একটু আগে যে লাইট গুলো বসাইছি না, স্যার যে কেউ জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া আপনি এটা কিভাবে জানলেন যে এই লাইটগুলো এই জায়গাতে বসবে কিনা, তাই না? সো এইটা তো আমাদের পক্ষে জানাটা বেশ মুশকিল যে এটা কিভাবে বসবে। তো এই জন্য আমাদের একটা সিমুলেশন করে দেখতে হয় যে এটা আদৌ বসবে কি বসবে না। তো এটা সিমুলেশন করার জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করি, যেটাকে আমরা বলি হচ্ছে ডায়ালাক্স সিমুলেশন। সো আমি যদি ডায়ালাক্স ওপেন করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো ডায়ালাক্স ওপেন করি, হ্যাঁ। সো ডায়ালগস ওপেন করে দেখি যে এইখানে আমরা এক্স্যাক্টলি কি কি করতে পারি। সে একটু ওপেন হতে একটু সময় লাগবে। সো এই যে ডায়ালগ সফটওয়্যার বলি বা অটোক্যাড বলি, সবগুলো সফটওয়্যার আমরা নিজেরা আপনাদেরকে দিব, এবং ইনস্টলেশন ভিডিও সহ। সো ডায়ালগস একটু মানে ভারী সফটওয়্যার, ওপেন হতে একটু সময় লাগতে পারে। আচ্ছা, তো ডায়ালগসে যেটা আমরা বেসিক্যালি করে থাকি সেটা হচ্ছে যে একটা প্রজেক্টে আমার যত টাইপের লাইট লাগে, আমার রুমে কি লাইট লাগবে, আমার রুমটা দেখতে কেমন, আমার রুমের কি টাইপের এনভায়রনমেন্ট আছে, এখানে কোন টাইপের অফিস হবে নাকি স্কুল হবে নাকি নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিং হবে, সেইটা বুঝে আমাদেরকে ডিফারেন্ট টাইপের লাইট সিলেকশন করতে হয়। এবং সেই লাইট সিলেকশন করার পরে এই লাইটটা ফিজিক্যালি দেখতে কেমন এবং সেটা আমার রুমের মধ্যে রাখলে আমার রুমের মধ্যে কিরকম আলো আসবে, সেটা দেখার জন্য আমাদেরকে ডায়ালগস এই সফটওয়্যার ব্যবহার করতে হয়, যেটা এখনকার কমার্শিয়াল বিল্ডিং এর জন্য অনেকটা মাস্ট হয়ে গেছে। মানে আপনাকে ডায়ালগস সিমুলেশন দিতে হবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। সো ডায়ালগস থেকে ওপেন হয় না, যে ওপেন হচ্ছে, এটা আসতে লাগুক, হ্যাঁ। সো এর মধ্যে দেখি আমরা আর কিছু কিছু আপনাদের দেখাতে পারি কিনা। সো এর মধ্যে থাকবে যে আমাদের যত টাইপের ক্যালকুলেশন রিলেটেড থাকে বা যত টাইপের আমাদের থিওরিটিক্যাল অ্যাসপেক্ট লাগে, প্রত্যেকটা অ্যাসপেক্ট আপনি এখান থেকে পাবেন। এই যে এরকম প্রত্যেকটা জিনিস আপনি পাবেন, এবং এটা আপনাদের সবার সাথে আমরা শেয়ার করে নিব। ওকে, তো ডায়ালগসটা ওপেন হতে হতে যদি আপনাদের কারোর কোনো কনফিউশন থাকে বা যদি কেউ কোনো কিছু অ্যাড করতে চান, প্লিজ জিজ্ঞাসা করতে পারেন, যাতে করে আমরা ডায়ালগস ওপেন হতে হতে সেগুলোর উত্তর দিতে পারি। আর আরেকটা প্রশ্ন আসছিল যে কোর্সের ব্যাপারে। কোর্সের ব্যাপারটা হচ্ছে যে ভাই আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হয়, প্রতিটা ক্লাসই হচ্ছে রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত। হয়তো সেটা 10 মিনিট কম বা 10 মিনিট বেশি হতে পারে। আর ক্লাসের যেটা লাইভ হয়, লাইভ ক্লাসটা আমরা আমাদের যে ফেসবুক গ্রুপ থাকে, ফেসবুক প্রাইভেট গ্রুপ, যারা আপনি এনরোল করবেন তাদেরকে ওই গ্রুপে আমরা মেম্বার করে নিই। সো এই গ্রুপের মধ্যে আমরা আপলোড করে দিই, যাতে করে আপনি ক্লাসটা যদি কোনো কারণে মিস করেন পরবর্তীতে যে কোনো সময় দেখে নিতে পারবেন, এটা হচ্ছে লাইভ টাইমের জন্য। আর যেটা হচ্ছে আমাদের আহ ফাইল শেয়ারিং গ্রুপ, যেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকটা ক্লাসের শেষে আমাদের প্রয়োজনীয় ফাইলসগুলো এখানে দিয়ে দিই। তো আমি এই কোর্সের মানে হাউ টু সে যে কিভাবে এই দুটা গ্রুপ কাজ করে সেটা আমি আপনাদেরকে এই ডেমো ক্লাসে দেখে দেখতে পারি। আগে দেখি যে আমার এটা কি বলে, ডায়ালগস ওপেন হয়েছে কিনা। সো ডায়ালগস ওপেন হতে একটু সময় নেবে, একটু সময় সাপেক্ষ কাজ। সো একটু ওপেন হতে লাগুক, আমরা দেখি গ্রুপটা দেখাতে পারি কিনা। সো অলরেডি আপনারা হয়তো আমাদের ফেসবুক পেজ সম্পর্কে জানেন, যে আমাদের ডিজাইনার ক্লাসরুম নামে একটা পেজ আছে। আর আমার নাম হচ্ছে বাঁধন বিশ্বাস। সো আমার আইডি থেকে বেসিক্যালি প্রত্যেকটা ব্যাচের জন্য যে প্রাইভেট গ্রুপ করা হয়, ওই জায়গাতে সবাইকে আমরা এনরোল করি। সো ওই জায়গাতে আমরা সবাইকে এনরোল করে নিব। সো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপেও এবং হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে। সো ফেসবুকটা যদি একটু দেখাই,
এটা হচ্ছে আমার আইডি। সো আইডির নাম হচ্ছে বাঁধন বিশ্বাস। যে কোর্সের সেটের সার্টিফিকেট দেওয়া হবে। জি, ও, এটা নট রেসপন্ডিং শো করে, তার মানে হচ্ছে একটু কি হ্যাং করে গেছে কিনা। এই যে, সো এটা হচ্ছে আমার আইডি। সো এই আইডি থেকে আপনাদের সবাইকে আমরা অ্যাড করে দিব সেইখান থেকে। সো আমি দেখাই যে আমাদের গ্রুপটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, সো এগুলা হচ্ছে দেখেন আমাদের লেটেস্ট ব্যাচ, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি। সো প্রত্যেকটা মাসে আমাদের কোর্স থেকে। সো আমি যদি আমাদের এপ্রিল ব্যাচ, রাইট, সো এপ্রিল ব্যাচ থেকে ওপেন করি। ঠিক আছে, সো এখানে দেখেন আমাদের হচ্ছে 10টা 12টা ক্লাস শেষ হয়েছে। সো প্রতিটা ক্লাসে আমরা ভিডিও দিতে যাই, প্রতিটা ক্লাসে ভিডিও দিই, এবং আমাদের যে মেম্বারগুলো থাকে, সো প্রত্যেকটা মেম্বারকে আমরা এখানে অ্যাড করে দিই। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো ক্লাস এনি টাইম আমার এখানে অ্যাড হয়ে দেখে নিতে পারবেন, সেভাবে করে, রাইট। সো একটা মেসেজ আসে। ফাইলগুলো দিয়ে কি আপনি দুবাই বা যে কোনো জায়গার জন্য কাজ করতে পারবেন। আমাদের মেবি যতটুকু মনে পড়ে সেপ্টেম্বর বা অক্টোবর একটা ব্যাচ ছিল, কমপ্লিটলি হচ্ছে যারা দেশের বাইরে থাকেন ওনাদের জন্য। সো ওই জায়গাতে আমি দেখেছি যে অনেকেই দুবাই বা সৌদি আরবে যাওয়ার আগে আমাদের কোর্সটা কমপ্লিট করে। কারণটা হচ্ছে যে দেখেন আমরা বাংলাদেশে যে কোডটা বানাইছি বা দুবাইয়ের যে কোডটা, সবই কিন্তু ব্রিটিশ কোডকে কপি পেস্ট করা। কারণ দুইটাই কিন্তু ব্রিটিশ কলোনির আন্ডারে ছিল। তো এই জন্য হয়তো আমাদের দেশে ভোল্টেজটা 400 ভোল্ট, ওদের মনে করেন ভোল্টেজটা হয়তো অন্য লেভেল হতে পারে। আমাদের দেশে মনে করেন ক্যাবলের জন্য হয়তো, যেটা বললাম, ডি রেটিং ফ্যাক্টর হচ্ছে 80%, ওদের দেশে তো গরম অনেক বেশি। সো ডি রেটিং ফ্যাক্টর হয়তো মনে করেন 60% হবে। সো ডিফারেন্স কিন্তু এই জায়গার মধ্যে থাকবে, বাট এর বাইরে কিন্তু কমপ্লিটলি কোনো ডিফারেন্স থাকবে না। ডিফারেন্সটা হয় হচ্ছে যদি কেউ কানাডা বা আমেরিকার দিকে যায় তাদের জন্য, কারণ ওদের কিন্তু ইলেকট্রিক্যাল ডিজাইন পলিসি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট থাকে। তো ওদের জায়গাতে আপনার প্রবলেম হবে, বাট আপনি দুবাই, সৌদি আরবিয়া বা কুয়েত, এই জায়গার জন্য কোনো প্রবলেম হওয়ার কথা না। সো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। সো এরকম গ্রুপে আপনি অ্যাড হয়ে যে কোনো ক্লাস যে কোনো টাইমের জন্য দেখে নিতে পারবেন। এটা এমন না যে অনেকেই হয়তো লাইফ টাইম বলতে 1 বছর বোঝায় বা 2 বছর বোঝায়। সো আমাদের লাইফ টাইম বলতে হচ্ছে এন্টায়ার লাইফ টাইম, মানে যতদিন আমার ফেসবুক অ্যাকাউন্ট থাকবে তত সময় পর্যন্ত আমি দেখতে পারবেন। আর যদি মনে করেন কোনো কারণে ফেসবুকে প্রবলেম হয়, সো আমার তো রেকর্ডেড ভিডিও অলরেডি থাকে, তখন আমি সবার সাথে শেয়ার করে নিতে পারবো। ওকে, সো এরপরে চলো আমরা একটু দেখে আসি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিভাবে কাজ করে। এটা কি আমাদের ওপেন হয়েছে? এটা বেশ বড় ফাইল, হ্যাঁ, একটু সময় নেবে হয়তো। সো হোয়াটসঅ্যাপে আমি ক্লিক করে এদিকে একটু যাই। ওকে, সো এই দুটো ওপেন হইতে হতে আমি আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করি। যেমন ধরেন আমরা যখন বিল্ডিং ডিজাইন করি, সো বিল্ডিং ডিজাইন করার সময় আমাদের চিন্তা করতে হয় যে সবচাইতে বেশি লোড কোন জায়গায় আসতে পারে। সো এইখানে যে পিকচার দেখতে পাচ্ছে না, এই পিকচার কিন্তু বেসিক্যালি ইন্ডিকেট করছে যে একটা বিল্ডিং এর সবচেয়ে বেশি লোড কোন জায়গায় লাগে। আমাদের একটা স্ট্যাট আছে, স্ট্যাট হচ্ছে এরকম যে আমরা যদি কোনো 20 তলা বিল্ডিং এ, লাইক মনে করেন যদি 4000 কিলোওয়াট লোড লাগে, হ্যাঁ, 4000 কিলোওয়াটের মধ্যে প্রায় দেখা যাবে 2500 কিলোওয়াট লোড লাগবে শুধু এসির জন্য। কারণ হচ্ছে বড় যে কমার্শিয়াল বিল্ডিং গুলো থাকে, বড় কমার্শিয়াল বিল্ডিং এ প্রায় 60 থেকে 65% লোড চলে যায় এসির জন্য। তো এই জন্য যখন আপনি নিজে ডিজাইন করবেন এজ এ কনসালটেন্ট, আপনি অলওয়েজ যে মেকানিক্যাল কনসালটেন্ট আছে, মানে আমাদের বাংলাদেশে মেকানিক্যাল কনসালটেন্ট এসি ডিজাইন করেন, সো ওনার কাছে অবশ্যই এসির ডেটাগুলো নেবেন। কারণটা হচ্ছে যদি আপনি এসি ডেটাগুলো না নেন, তাহলে কিন্তু আপনার যে প্রজেক্ট আপনি ডিল করতে যাচ্ছেন ওই জায়গাতে কিন্তু পরবর্তীতে ইলেকট্রিক্যাল লোডটা কম পড়ে যায়। বিকজ আমরা অনেক সময় দেখি যে আমি যেভাবে এসি চিন্তা করছি হয়তো মেকানিক্যাল কনসালটেন্টের ডিজাইন পলিসি ডিফারেন্ট, ও হয়তো অন্যভাবে চিন্তা করছে। তো সেই জন্য এসির লোডটা অলওয়েজ ওর কাছে আপনাকে নিতে হবে। আর রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আমরা যেটা করে থাকি, এসিটা আমরা নিজেরাই ডিজাইন করে দিই, মেকানিক্যাল কোনো কনসালটেন্ট কেউ হায়ার করতে চাই না। সো আমি কোর্স দেখাই দেবো যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য কিভাবে কাজ করতে হয়। ওকে, সো মেবি দেখি এটা ওপেন হয়েছে কিনা। এটা এখন আসে নাই, এটা আসছে, হ্যাঁ, এটা এসে নেই, চলে আসছে। তো এইখানে যেমন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মে ব্যাচ, এটা হচ্ছে এপ্রিল ব্যাচ, আর এদিকে আমাদের আর্কাইভ করা আছে অন্য ব্যাচ গুলা। সো আমি যদি মে ব্যাচের মধ্যে যাই,
সো এই জায়গাতে আমাদের যতগুলা আমরা ফাইল দিয়েছি সবগুলা ডেটা আপনি দেখতে পারবেন। ডায়ালাক্সের জন্য আমার যে কম্পিউটার এটা একটু স্লো হয়ে যাবে, বাট অ্যাটলিস্ট আপনার i5 কম্পিউটার হইলে ভালো হয়, এবং আপনার র্যাম যদি মনে করেন 4 GB বেশি হয় তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর এর নিচে যদি হয় সেক্ষেত্রে হয়তো একটু স্লো হবে, বাট অলরেডি আমাদের ডেমো ক্লাসের মধ্যে যেগুলো কাভার করার কথা সেটা কাভার করে ফেলেছি। সো কোর্স নিয়ে যদি আমরা একটু বলি, এবং আপনাদের যদি কারোর কোনো কনফিউশন থাকে বা কেউ যদি কোনো কিছু অ্যাড করতে চান এখন প্লিজ জিজ্ঞাসা করতে পারেন। কারণটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ব্যাচে আমরা 18 জন করে অ্যাড করি। আমার কাছে ডেটাটা আছে, অফিস থেকে দিয়েছে, মেবি 13 জন থেকে 14 জন অ্যাড হয়েছেন। সো হয়তো আমাদের 5টা মতো স্লট ফাঁকা থাকে। যদিও এমন হয় যে লাস্টের দিনে আমাদের যেহেতু অনেক রাশ চলে, 1 জন বা 2 জনকে আমরা হয়তো এক্সট্রা অ্যাড করি, হয়তো সর্বোচ্চ 20 জন হতে পারে একটা ব্যাচে, বাট এর বেশি আমরা কখনো অ্যাড করে থাকি না। তো যদি আপনাদের কেউ অ্যাড হতে চান, হয়তো পেমেন্ট ঈদের পরে করবেন বা মনে করেন কয়েকদিন পরে করতে চান, বাট আগে থেকে কনফার্ম করে রাখবেন যাতে করে আমরা সিটটা রিজার্ভ করতে পারি। পরবর্তী দেখা যায় যে হয়তো মনে করেন লাস্টের দিন অনেকে বলে, আমাদের পক্ষে তখন না করে দিতে হয় যে ভাইয়া হয়তো আপনি নেক্সট ব্যাচে আমাদের সাথে এনরোল করেন। সো এই হচ্ছে ব্যাপার। আর যারা পরে জয়েন করেছেন তাদের জন্য আমি ডেটাটা একটু দেখাই রাখি। এটা হচ্ছে আমাদের কোর্সের ব্যাপার, যে কোর্সগুলো শুরু হবে হচ্ছে 23 তারিখ থেকে। প্রতিটা ক্লাস শুরু হবে রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত, সপ্তাহে 2 দিন। ক্লাস হচ্ছে 15টা। সো 2 ঘন্টা করে দিলে 30 ঘন্টা, যদিও দেখা যায় প্রত্যেকটা ব্যাচে আমাদের 2 ঘন্টা বা 1 ঘন্টা ক্লাস এক্সট্রা নিতে হয়। আর কোর্স ফি হচ্ছে 5,500 টাকা, এবং আপনি যে কোনো মেথডে কোর্স ফিটা পেমেন্ট করতে পারবেন, বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, হোয়াট এভার, যেভাবে আপনি চান না কেন। ওকে, সো দেখি আমার ডায়ালাক্স ওপেন হয় কিনা। সো একটু দেখে আসতে হবে আমাদের। ওকে, ডায়ালাক্সের হোম ফাইল। সো এই জায়গা যাই আমাদের নর্মালি যে কোনো ফাইল ওপেন করতে হয়। সো আমরা যেটা করব যে আমাদের যে কোর্স আছে এই কোর্সের মধ্যে ইনস্টলেশন সহ বা ডায়ালাক্সের দুটো ভার্সন থাকে, একটা হচ্ছে 4.13, একটা হচ্ছে ডায়ালাক্স ইভো। সো এই দুটো ভার্সন আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন বা কোন ভার্সন কোনটার জন্য জনপ্রিয় সেই দুটো আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো তাহলে যদি কারোর কোনো কনফিউশন থাকে জিজ্ঞাসা করতে পারেন, আদারওয়াইজ হয়তো আমরা ডেমো ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি।